বড়দিনের ছুটির আর বেশি দেরি নেই। সুতরাং জগদীশের বাড়ির প্রকাণ্ড হলঘরটা মন্দিরের জন্য এবং অন্য হলঘরগুলো কলকাতার মান্য অতিথিদের জন্য সাজানো হয়েছে। স্বয়ং বিলাসবিহারী তাঁর তত্ত্বাবধান করছেন। সাধারণ নিমন্ত্রিতের সংখ্যাও অল্প নয়। যারা বিলাসেরই বন্ধু স্থির হয়েছিল তাঁরা রাসবিহারীর বাড়িতে এবং বাকিরা বিজয়ার এখানে থাকবেন। মহিলা যারা আসবেন তাঁরাও এইখানেই থাকবেন। বন্দোবস্তও সেই রকম হয়েছিল। সেদিন সকালবেলায় বিজয়া স্নান সেরে নিচে বসবার ঘরে ঢুকতে গিয়ে দেখল উঠোনের একধারে দাঁড়িয়ে পরেশ এক হাতে মায়ের কোঁচড় থেকে মুড়ি নিয়ে চিবোচ্ছে, অপর হাতে দড়ি দিয়ে বাঁধা একটা গরুর গলায় হাত বুলিয়ে অনির্বচনীয় তৃপ্তি লাভ করছে। গরুটাও আরামে চোখ বুজে গলা উঁচু করে ছেলেটার আদর খাচ্ছে। এই দুটি বিজাতীয় জীবের সৌহৃদ্যের সাথে তার মনের পুঞ্জীভূত বেদনার যে কি যোগ ছিল তা বলা কঠিন। কিন্তু দেখতে দেখতে অজ্ঞাত সারে তার চোখ দুটো ভরে এলো। এ বাড়িতে এই ছেলেটি ছিল তার ভারী অনুগত। সে চোখ মুছে তাকে কাছে ডেকে সস্নেহে মজার ছলে বলল, হ্যাঁ রে পরেশ, তোর মা বুঝি তোকে এই কাপড় কিনে দিয়েছে? ছি, এ আবার কেমন পার রে? পরেশ ঘাড় বেঁকিয়ে আর চোখে চেয়ে নিজের পাড়ের সঙ্গে বিজয়ার শাড়ির চমৎকার চওড়া পাড়টা মনে মনে মিলিয়ে দেখে খুব রেগে উঠল। তার ভাব বুঝে বিজয়া নিজের পাড়টা দেখিয়ে বলল, এমনি না হলে কি তোকে মানায়? কি বলিস রে? মা কিছু কিনতে জানে না যে। আমি কিন্তু তোকে এমনি একটা কাপড় কিনে দিতে পারি যদি তুই। কখন দেবে? যদি তুই আমার একটা কথা শুনিস। কি কথা? কিন্তু তোর মা বা আর কেউ জানতে পারলে কিন্তু তোকে পড়তে দেবে না। মা জানবে কেমনে? তুমি বলো না, আমি এক্ষুনি শুনবো। তুই দিঘড়া গা চিনিস? ওই তো হোতা, গুটি পোকা খুঁজতে কতদিন দিঘড়ে যাই। ওখানে সবচেয়ে বড় কাদের বাড়ি তুই জানিস? বামনদের গো। সেই যে 8 বছর রস খেয়ে তিনি ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েছিল। এই যেন হেতায় গোবিন্দের মুরগি বাতাসার দোকান, আর ওই হোতায় তেনাদের দালান। গোবিন্দ কি বলে জানো মাঠান? বলে 8 পয়সা দিলে আর 2.5 ঘন্টা বাতাসা মিলবে না, এখন মোটে 2 ঘন্টা। কিন্তু তুমি যদি একসঙ্গে গোটা পয়সা আনতে দাও মাঠান, আমি তাহলে 5.5 ঘন্টা নিয়ে আসতে পারি। তুই 2 পয়সার বাতাসা কিনে আনতে পারবি? এই হাতে 1 পয়সা 5.5 ঘন্টা গুনে নিয়ে বলবো, দোকানি এ হাতে আরো 5.5 ঘন্টা গুনে দাও। দিলে বলবো, মাঠান বলে দিয়েছে 2টো ফাও, তবে হাতে 2টো পয়সা দেব। হ্যাঁ, তবে পয়সা দিবি। আর অমনি দোকানিকে জিজ্ঞাসা করে নিবি ওই যে বড় বাড়িতে নরেনবাবু থাকতেন, সে এখন কোথায় গেছে। বলবি যে বাড়িতে তিনি গেছেন সেটা আমাকে চিনিয়ে দিতে পারবে দোকানি? কিরে, পারবি তো? পয়সা 2টো দাও না তুমি, আমি চুরটা গিয়ে নিয়ে আসি। আমি যা জিজ্ঞাসা করতে বললুম? জিজ্ঞাসা করব। বাতাসা হাতে পেয়ে আবার ভুলে যাবি না তো? তুমি পয়সা আগে দাও না, আমি ছুটে যাই। আর তোর মা যদি জিজ্ঞাসা করে পরেশ কোথায় গিয়েছিলি, কি বলবি? সে আমি বলতে পারবো। বাতাসার ঠোঙা এমনি করে কোচরে ঢুকিয়ে বলবো, মাঠান পাঠিয়েছিল ওই হোতা বামুনদের নরেন বাবুর খবর জানতে গিয়েছিলাম। তুমি দাও না শিগগির পয়সা। ধুর, তুই কি বোকা ছেলে রে পরেশ। মায়ের কাছে কি কখনো মিছে কথা বলতে আছে? বাতাসা কিনতে গিয়েছিলি, জিজ্ঞাসা করলে তাই বলবি। কিন্তু দোকানের কাছে সে খবরটা জানতে ভুলিস নে যেন, নইলে কাপড় পাবি নে, তা আমি বলে দিচ্ছি। আচ্ছা। পরেশ পয়সা নিয়ে দৌড়ে চলে গেল। বিজয়া শূন্য দৃষ্টিতে সেই দিকেই চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। যে সংবাদ জানবার কৌতূহলের মধ্যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা নেই, যা সে যে কোনো লোক পাঠিয়ে অনেকদিন আগেই স্বচ্ছন্দে জানতে পারত, তাই যে কেন এখন তার এত বড় সংকোচের বিষয় হয়ে উঠেছে, একবার তলিয়ে দেখলে এই লুকোচুরির লজ্জায় আজ সে নিজেই মরে যেত।
কিন্তু লজ্জাটা নাকি তার নারী চিন্তাধারার সাথে অজ্ঞাতসারে মিশে একাকার হয়ে গিয়েছিল। তাই তাকে আলাদা করে দেখবার দৃষ্টি যে কোনো কালে তার চোখে ছিল, এও আজ তার মনে পড়ল না। কয়েকখানা চিঠি লেখবার ছিল। সময় কাটাবার জন্য বিজয়া টেবিলে গিয়ে কাগজ কলম নিয়ে বসল, কিন্তু কথাগুলো এমনি এলোমেলো অসংবদ্ধ হয়ে আসতে লাগলো যে কয়েকটা চিঠির কাগজ ছিঁড়ে ফেলে তাকে কলম রেখে দিতে হলো। পরেশের দেখা নেই। মনের চাঞ্চল্য আর দমন করতে না পেরে বিজয়া ছাদে উঠে তার পথ চেয়ে দাঁড়িয়ে রইল। বহুক্ষণে দেখা গেল সে হনহন করে নদীর পথ ধরে আসছে। বিজয়া কাঁপা কাঁপা পায়ে বুকে ভয় নিয়ে নিচে নেমে বাইরের ঘরে ঢুকতেই ছেলেটা বাতাসার ঠোঙা কোঁচড়ে লুকিয়ে চোরের মতো পা টিপে কাছে এসে সেগুলো মেলে ধরে বলল, 2 পয়সায় 12 ঘন্টা এনেছি মাটন। আর দোকানি কি বললে? পয়সায় 6 ঘন্টার কথা কাউকে বলতে মানা করে দিছে। বলে কি জানো মা? আর সেই বামুনদের নরেন বাবুর কথা? সে হতা নেই, কোথায় চলে গেছে। গোবিন্দ কি বলে জানো মাটন? 12 ঘন্টায়। এই নিয়ে যা তোর 12 ঘন্টা বাতাস আমার চোখের সামনে থেকে। বিজয়া পরেশের কাছ থেকে সরে এসে জানলার গরাদ ধরে বাইরের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। এই অচিন্তনীয় রূঢ়তায় ছেলেটা এতটুকু হয়ে গেল। সে এত তাড়াতাড়ি গিয়েছে এবং এসেছে, 11 ঘন্টার স্থানে কত কৌশলে 12 ঘন্টা সওদা করেছে, তবুও মাঠানকে প্রসন্ন করতে পারল না মনে করে তার ক্ষোভের সীমা রইল না। সে ঠোঙা দুটো হাতে করে মলিন মুখে বলল, এর বেশি যে দেয় না মাঠান। বিজয়া জবাব দিল না, কিন্তু এদিকে না চেয়েও সে ছেলেটার অবস্থা অনুভব করেছিল। তাই খানিক পরে সদয় কণ্ঠে বলল, যা পরেশ, ওগুলো তুই খেকে যা। সব? হ্যাঁ সব, ওতে আমার কাজ নেই। পরেশ বুঝল এ রাগের কথা। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে তার কাপড়ের কথাটা মনে হতেই আরও একটা কথা মনে পড়ে গেল। আস্তে আস্তে বলল, ভট্টাচার্য মশাইয়ের কাছে জেনে আসবো মাঠান। কে ভট্টাচার্য মশাই? কি জেনে? বিজয়ের মুখের কথা মুখেই রয়ে গেল। মুখের বাকি কথাটুকু তার আর বের হলো না। বারান্দার উপর ঠিক সামনেই হঠাৎ নরেন্দ্রকে দেখা গেল এবং পরক্ষণেই সে ঘরে পা দিয়ে হাত তুলে বিজয়াকে নমস্কার করল। আর ঠিক সেই সময় কোথায় গেছে নরেন্দ্র বাবু? বিজয়া প্রতি নমস্কারের সময়ও পেল না। নিদারুণ লজ্জায় সমস্ত মুখ লাল করে ব্যস্ত সমস্ত হয়ে বলে উঠল, আচ্ছা যা যা, আর জিজ্ঞাসা করবার দরকার নেই। পরেশ বুঝল এও রাগের কথা। কানা ভট্টাচার্য মশাই তো তেনাদের পাশের বাড়িতেই থাকে মাঠান। গোবিন্দ দোকানি যে বললে। আসুন, বসুন। তুই এখন যা না পরেশ, ভারী তো কথা। তার আবার সে আরেকদিন হয় জেনে আসবি খন, এখন যা। পরেশ চলে গেলে নরেন্দ্র জিজ্ঞাসা করল, আপনি নরেনবাবুর খবর জানতে চান? তিনি কোথায় আছেন তাই? অস্বীকার করতে পারলেই বিজয়া বাঁচত, কিন্তু মিথ্যা বলবার অভ্যাস তার ছিল না। সে কোনো মতে ভিতরের লজ্জা দমন করল। হ্যাঁ, তা সে একদিন জানলেই হবে। কেন, কোনো দরকার আছে? দরকার ছাড়া কি কেউ কারো খবর জানতে চায় না? কেউ কি করে না করে সে ছেড়ে দিন, কিন্তু তার সঙ্গে আপনার সমস্ত সম্বন্ধ চুকে গেছে, তবে আবার কেন তার সন্ধান নিচ্ছেন? দেনাটা কি সব শোধ হয়নি? বিজয়ের মুখের ওপর কষ্টের চিহ্ন দেখা দিল, কিন্তু সে উত্তর দিল না। নরেন নিজেও তার ভিতরের উদ্বেগ সম্পূর্ণ গোপন করতে পারল না। যদি আরও কিছু ঋণ বার হয়ে থাকে, তাহলেও আমি যতদূর জানি তার এমন কিছু আর নেই যা থেকে সেই বাকি ঋণটা পরিশোধ হতে পারবে। এখন আর তার খোঁজ করা। কে আপনাকে বললে আমি দেনার জন্যই তার অনুসন্ধান করছি? তাছাড়া আর যে কি হতে পারে আমি তো ভাবতে পারিনি। তিনিও আপনাকে চেনেন না, আপনিও তাকে চেনেন না। তিনিও আমাকে চেনেন, আমিও তাকে চিনি। তিনি আপনাকে চেনেন এ কথা সত্যি, কিন্তু আপনি তাকে চেনেন না। ধরুন আমি যদি বলি আমার নাম নরেন,
তাহলেও তো আপনি তা হলেও আমি বিশ্বাস করি এবং বলি এই সত্য কথাটা অনেক দিন পূর্বেই আপনার মুখ থেকে বার হওয়া উচিত ছিল। ফুঁ দিয়ে আলো নিভলে ঘরের চেহারা যেমন বদল হয়, বিজয়ার প্রত্যুত্তরে চোখের নিমেষে নরেনের মুখ তেমনি মলিন হয়ে গেল। বিজয়া সেইটা লক্ষ্য করল। অন্য পরিচয়ে নিজের আলোচনা শোনা আর লুকিয়ে আড়ি পেতে শোনা দুটোই কি সমান বলে আপনার মনে হয় না? নরেনের মলিন মুখ এইবার লজ্জায় কালো হয়ে উঠল। একটুখানি চুপ থেকে বলল, আপনার সঙ্গে অনেক রকম আলোচনার মধ্যে নিজের আলোচনাও ছিল বটে, কিন্তু তাতে মন্দ অভিপ্রায় কিছুই ছিল না। শেষ দিনটায় পরিচয় দেব মনেও করেছিলাম, কিন্তু হয়ে উঠল না। এতে কি আপনার কোনো ক্ষতি হয়েছে? এ প্রশ্ন গোড়াতেই করে বসলে এ পক্ষে উত্তর দেওয়া নিশ্চয়ই শক্ত হতো, কিন্তু যে আলোচনা একবার শুরু হয়ে গিয়েছে নিজের ঝোঁকে সে অনেক কঠিন জায়গা আপনি ডিঙিয়ে যায়। তাই সহজেই বিজয়া জবাব দিতে পারল, ক্ষতি একজনের তো কত রকমেই হতে পারে, আর যদি হয়েও থাকে সে তো হয়েই গেছে। আপনি তো এখন তার উপায় করতে পারবেন না। সে যাক, আপনার নিজের সম্বন্ধে কোনো কথা জানতে চাইলে কি রাগ করব? না না না। কথাটা বলে তখনই প্রশান্ত নির্মল হাসিতে তার সমস্ত মুখ উজ্জ্বল হয়ে উঠল। এতদিন এত কথাবার্তাতেও এই লোকটির যে পরিচয় বিজয়া পায়নি, এক মুহূর্তের হাসিটুকু তাকে সেই খবর দিয়ে গেল। তার মনে হলো এর সমস্ত অন্তর্বাহের একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ। যে লোক সর্বস্ব গ্রহণ করেছে তার কাছেও এই নানা সত্যই বটে, এবং ঠিক এই জন্যই বোধ করি সে তার মুখের দিকে চোখ তুলে আর প্রশ্ন করতে পারল না। ঘাড় হেঁট করে জিজ্ঞাসা করল, আপনি এখন আছেন কোথায়? আমার দূর সম্পর্কের এক পিসি এখনো বেঁচে আছেন, তাঁর বাড়িতেই আছি। আপনার সম্বন্ধে যে সামাজিক গোলযোগ আছে সে কি সে গ্রামের লোক জানে না? জানে বই কি, তবে যে ঘরটায় আছি সেটাকে ঠিক বাড়ির মধ্যে বলা যায় না। আর আমার অবস্থা শুনেও বোধ করি সামান্য কিছু দিনের জন্য তার ছেলেরা আপত্তি করবে না। তবে বেশি দিন থেকে তাদের বিব্রত করা চলবে না, সে কথা ঠিকই। আচ্ছা সত্যি বলুন তো, কেন এসব খোঁজ নিচ্ছিলেন? বাবার আরো কিছু দেনা বেরিয়েছে, এই না? উত্তর দেবার জন্যই বোধ করি বিজয়া তার মুখের দিকে চাইল, কিন্তু সহসা হ্যাঁ না কোনো কথাই তার গলা দিয়ে বেরোল না। পিতৃঋণ কে শোধ করতে চায় না বলুন তো? কিন্তু সত্যি বলছি আপনাকে, সোনামে বেনামে এমন কিচ্ছু আমার নেই যা বেচে দিতে পারি। শুধু মাইক্রোস্কোপটা আছে, তাও বেচে তবে বিদেশে যাবার খরচটা জোগাড় করতে হবে। পিসিমার অবস্থাও খারাপ, এমনকি সেখানে খাওয়া দাওয়া পর্যন্ত। কথাটা বলে নরেন হঠাৎ থেমে গেল। বিজয়ার চোখে জল এসে পড়ল। সে ঘাড় ঘোরালো অন্যদিকে। তবে যদি এই দয়াটা করেন তাহলে বাবার দেনাটা আমি নিজের নামে লিখে নিতে পারি। ভবিষ্যতে শোধ দিতে আমি প্রাণপণে চেষ্টা করব। আপনি রাসবিহারী বাবুকে একটু বললেই আর তিনি এ নিয়ে এখন পিড়াপিড়ি করবেন না। মাঠান, মা বলছে বেলা যে অনেক হয়ে গেল, ঠাকুরমশাইকে ভাত দিতে বলবে। দরজার বাইরে থেকে হঠাৎ পরেশের এই কথায় সামনের ঘড়িটার দিকে চেয়ে নরেন্দ্র চমকে উঠে দাঁড়ালো। ইস, 12টা বাজে, আপনার ভারী কষ্ট হলো। বিজয়া ততক্ষণে চোখের জল সামলে নিয়েছে। আপনি কি জন্য এখানে এসেছেন সে তো বললেন না। সে থাক। নরেন যাবার উপক্রম করতেই বিজয়া জিজ্ঞাসা করল, আপনার পিসিমার বাড়ি এখান থেকে কত দূর? এখন তো সেখানেই যেতে হবে। হ্যাঁ, দূরে একটু বই কি, প্রায় 2 ক্রোশ। এই রোদের মধ্যে 2 ক্রোশ হাঁটবেন? যেতেই তো 3টে বেজে যাবে। তা হোক তা হোক, নমস্কার। নরেন পা বাড়াতেই বিজয়া দ্রুত পদে দরজার সামনে এসে দাঁড়ালো। আমার একটা অনুরোধ আপনাকে আজ রাখতেই হবে। এত বেলায় না খেয়ে আপনি কিছুতেই যেতে পারবেন না। খেয়ে যাব এখানে? কেন?
তাতে কি আপনারও জাত যাবে নাকি? না না, সে ভয় আমার দুনিয়ায় আর নেই। তাছাড়া ভগবান আমার প্রতি আজ ভারী প্রসন্ন, নইলে এত বেলায় সেখানে যে কি জুটত সে তো আমি জানি। তবে একটু বসুন, আমি আসছি। বিজয়া আর নরেনের প্রতি না তাকিয়েই ঘর ছেড়ে চলে গেল। খাওয়া প্রায় শেষ হয়ে এলে নরেন্দ্র আবার সেই কথাই বলল। এত বেলা পর্যন্ত উপোস করে আমাকে সম্মুখে বসিয়ে খাওয়াবার কোনো দরকার ছিল না। অন্য দেশেই প্রথা নেই। বাবা বলতেন, সে দেশের ভারী দুর্ভাগ্য যে দেশের মেয়েরা অভুক্ত থেকে পুরুষদের খাওয়াতে পায় না, সঙ্গে বসে খেতে হয়। আমিও ঠিক তাই বলি। কেন তা বলেন? অন্য দেশের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আমাদের দেশেও তো অনেকের বাড়িতে খেয়েছি, তাদের মধ্যেও তো এ প্রথা চলে দেখেছি। বিলিতি প্রথা যারা শিখেছেন তাদের বাড়িতে হয়তো চলে, কিন্তু সকলের নয়। আপনি নিজে সে দেশে অনেক দিন ছিলেন বলেই আপনার ভুল হচ্ছে। নইলে পুরুষদের সামনে বার হই, দরকার হলে কথা কই বলেই আমরা সবাই মেম সাহেবও নই, আর তাদের চালচলনেও চলিনে। না চললেও চলা তো উচিত। যাদের যেটা ভালো তাদের কাছ থেকে সেটা তো নেওয়া চাই। কোনটা ভালো? একসঙ্গে বসে খাওয়া? আপনি কি জানবেন মেয়েদের কতখানি জোর এই খাওয়ানোর মধ্যে? আমরা আমাদের অনেক কিছুই ছাড়তে রাজি আছি, কিন্তু এটি নয়। ও কি, সমস্ত দুধই তো পড়ে রইল। না না, মাথা নাড়লে হবে না। আপনার কখনোই পেট ভর্তি হয়নি, তা আমি বলে দিচ্ছি। আমার পেট ভরেছে কিনা সেও আপনি বলে দেবেন? এই তো বড় অদ্ভুত কথা। নরেন্দ্র উঠে দাঁড়াল। কথাটা শুনে বিজয়া নিজেও একটু হাসল বটে, কিন্তু তার মুখের ভাব দেখে বুঝতে বাকি রইল না যে ওইটুকু দুধ না খাওয়ার জন্য সে রাগ করেছে। বেলা পড়লে বিদায় নিতে গিয়ে নরেন্দ্র হঠাৎ বলে উঠল, একটা বিষয়ে আজ আমি ভারী আশ্চর্য হয়ে গেছি। আমাকে রোদের মধ্যে আপনি যেতে দিলেন না, না খাইয়ে ছেড়ে দিলেন না, একটু কম খাওয়া দেখে ক্ষুণ্ণ হলেন। এইসব কেমন করে সম্ভব বলুন তো? শুনে আপনি দুঃখিত হবেন না, আমি শ্লেষ বা বিদ্রুপ করার অভিপ্রায়ে কথা বলছি না, কিন্তু আমি তখন থেকে কেবল ভাবছি এরকম কেমন করে সম্ভব হয়। বিজয়া কোনো উপায়ে এই আলোচনার হাত থেকে নিস্তার পাবার জন্য তাড়াতাড়ি বাধা দিয়ে উঠল। সব বাড়িতেই এইরকম হয়ে থাকে, সে থাক। আচ্ছা, আপনি আর কতদিনের মধ্যে বিদেশ যাওয়ার ইচ্ছে করেন? পরশু। কিন্তু আমি তো আপনার একেবারেই পর। আমার দুঃখ কষ্টতে সত্যই তো আপনার কিছু যায় আসে না। তবু আপনার আচরণ দেখে বাইরের কারুর বলবার জো নেই যে আমি আপনার লোক নই। পাছে কম খাই বা খাওয়ায় সামান্য ত্রুটি হয় এই ভয়ে নিজে না খেয়ে সুমুখে বসে রইলেন। আমার বোন নেই, মাও ছোটবেলায় মারা গেছেন। তারা বেঁচে থাকলেও এমনই আকুল হতেন কিনা আমি ঠিক জানি নে, কিন্তু আপনার যত্ন করা দেখে ভারী আশ্চর্য হয়ে গেছি। অথচ এ কিছুতেই যথার্থ সত্য হতে পারে না, সে আমিও জানি, আপনিও জানেন। বরঞ্চ একে সত্যি বললেই আপনাকে ব্যঙ্গ করা হবে, অথচ মিথ্যে বলে ভাবতেও যেন ইচ্ছা করে না। বিজয়া জানালার বাইরে চেয়েছিল, সেই দিকেই দৃষ্টি রেখে বলল, ভদ্রতা বলে একটা জিনিস আছে, সে কি আপনি আর কোথাও দেখেননি? ভদ্রতা? তাই হবে বোধহয়। হঠাৎ নরেন্দ্রর একটা নিঃশ্বাস পড়ল, তারপর হাত তুলে আবার একবার নমস্কার করল। যেমন করেই হোক বাবার ঋণটা যে সমস্ত শোধ হয়েছে এ আমার ভারী তৃপ্তি। আপনার মন্দিরের দিন দিন শ্রীবৃদ্ধি হোক। আজকের দিনটা আমার চিরকাল মনে থাকবে। আমি চললুম। সে যখন বাইরের ঘরে এসে পড়ল, তখন ভিতর থেকে অস্ফুট আহ্বান ভেসে এলো, একটু দাঁড়ান। নরেন ফিরে দাঁড়াতে বিজয়া জিজ্ঞাসা করল, আপনার মাইক্রোস্কোপটার দাম কত? কিনতে আমার 500 টাকার বেশি লেগেছিল।
এখন 250 টাকা 200 টাকা পেলেও আমি দিই। এই কেউ নিতে পারে আপনি জানেন? একেবারে নতুন আছে বললেও হয়। তার বিক্রি করবার আগ্রহ দেখে মনে মনে অত্যন্ত ব্যথিত হলো বিজয়া। তবু জিজ্ঞাসা করল, এত কমে দেবেন? আপনার কি তার সব কাজ শেষ হয়ে গেছে? কাজ কিছুই হয়নি। এই নিঃশ্বাসটুকু বিজয়ার লক্ষ্য এড়ালো না। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার নিজেরই অনেক দিন থেকে একটা কেনবার স্বাদ ছিল, কিন্তু হয়ে ওঠেনি। কাল একবার দেখাতে পারেন? পারি, আমি আপনাকে সমস্ত দেখিয়ে দিয়ে যাব। যাচাই করবার সময় নেই বটে, কিন্তু আমি নিশ্চয় করে বলছি আপনি ঠকবেন না। টাকার বদলে দাম হয় না, এই জিনিস এমনই। আমার আর কোনো উপায় যে নেই, নইলে আচ্ছা হ্যাঁ, কাল দুপুরবেলায় আমি ওটা নিয়ে আসব। নরেন চলে গেলে যতক্ষণ দেখা গেল বিজয়া অপলক চেয়ে রইল। তারপর ফিরে এসে সামনের চৌকিটার উপর বসে পড়ল। কখনো বা তার মনে হতে লাগলো যতদূর দৃষ্টি যায় সব যেন খালি হয়ে গেছে। কিছুতেই যেন কোনো দিন তার প্রয়োজন ছিল না, কিছুই যেন তার মরণকাল পর্যন্ত কোনো কাজেই লাগবে না। অথচ সেজন্য ক্ষোভ বা দুঃখ কোনো কিছুই মনের মধ্যে নেই। এমনই শূন্য দৃষ্টিতে বাইরের গাছপালার দিকে চেয়ে মূর্তির মতো স্তব্ধভাবে বসে কি করে যে সময় কাটছিল তার খেয়াল ছিল না। কখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, কখন চাকরে আলো দিয়ে গেছে, সে টেরও পায়নি। তার চৈতন্য ফিরে এলো তার নিজের চোখের জলে। তাড়াতাড়ি মুছে ফেলে হাত দিয়ে দেখল কখন ফোঁটা ফোঁটা করে অজ্ঞাত শাড়ি পরে বুকের কাপড় পর্যন্ত ভিজে গেছে। ছি, চাকর বাকর এসেছে গেছে, হয়তো তারা লক্ষ্য করেছে, হয়তো তারা কি মনে করেছে লজ্জায় আছে, প্রয়োজনেও কাউকে ডাকতে পারল না কাছে। রাত্রিতে বিছানায় শুয়ে জানলা খুলে দিয়ে তেমনি বাইরের অন্ধকারে চেয়ে রইল। অমন বস্তুবর্ণহীন শূন্য অন্ধকারের মতো নিজের সমস্ত ভবিষ্যৎটা তার চোখে ভাসতে লাগল। তারপরে কখন ঘুমিয়ে পড়েছিল তার মনে নেই, কিন্তু ঘুম যখন ভাঙল তখন প্রভাতের স্নিগ্ধ আলোকে ঘর ভরে গেছে। প্রথমেই মনে পড়ল তাকে, যার সাথে সে জীবনে 5-6 দিনের বেশি কথা পর্যন্ত বলেনি। আর মনে পড়ল যে অজ্ঞাত বেদনা তার ঘুমের মধ্যেও সঞ্চরণ করে ফিরছিল, তারই সাথে কেমন করে যেন এই লোকটির ঘনিষ্ঠ সংযোগ আছে। বেলা বাড়তে লাগল, কিন্তু যখনই মনে পড়ে সমস্ত কাজকর্মের মধ্যে কোথায় তার একটি চোখ এবং একটি কান আজ সারা দিন পড়ে আছে, তখন নিজের কাছেই তার ভারী লজ্জা লাগে। কিন্তু এ যে কিছুই নয়, এ যে শুধু সেই যন্ত্রটা দেখবার কৌতূহল। একবার সেটা দেখা হয়ে গেলেই সমস্ত আগ্রহের শেষ হবে, আজ না হয়তো কাল হবে। এমন করেই নিজেকে নিজে অনেকবার বোঝালো, কিন্তু কোনো কাজেই লাগলো না। বরঞ্চ বেলার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা যেন থেকে থেকে আশঙ্কায় আত্মপ্রকাশ করতে লাগলো। পৌষের মধ্যাহ্ন সূর্য ক্রমশ একপাশে হেলে পড়ল। আলোকের চেহারায় দিনান্তের সূচনা দেখে বিজয়ার বুক দমে গেল। কাল যে লোক চিরদিনের মতো দেশ ছেড়ে চলে যাচ্ছে, আজ সে যদি এত দূরে আসতে এতখানি সময় নষ্ট করতে না পারে, তাতে আশ্চর্য হবার কি আছে? তার শেষ সম্বলটুকু যদি অন্য কারো কেউ বেশি দামে বিক্রি করে চলে গিয়ে থাকে, তাতেই বা তাকে কি দোষ দেওয়া যায়? তাদের শেষ কথাবার্তাগুলো
সে বারবার তোলপাড় করে নিরতিশয় অনুশোচনার সাথে মনে করতে লাগল যে মনের মধ্যে তার যাই থাক, মুখে সে এ সম্বন্ধে অতি আগ্রহ একেবারেই প্রকাশ করেনি। একে অনিচ্ছা মনে করে যদি সে শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েই থাকে তো দর্পিতার উচিত শাস্তিই হয়েছে বলে হৃদয়ের ভিতর হতে যে কঠিন তিরস্কার বারবার ধ্বনিত হয়ে উঠতে লাগলো, তার জবাব সে কোনো দিকে চেয়েই খুঁজে পেল না। কিন্তু পরেশকে কিংবা আর কারোকে কোনো ছলে তার কাছে পাঠানো যায় কিনা, পাঠালেও তারা খোঁজ পাবে কিনা, তিনি আসতে রাজি হবেন কিনা, এমনই তর্ক বিতর্ক করে ছটপট করে ঘড়ির দিকে চেয়ে ঘর বার করে যখন কোনো মতেই তার সময় কাটছিল না, এমন সময় পরেশ ঘরে ঢুকে খবর দিল, মাঠান নিচে এসো, বাবু এসেছে। কে বাবু রে? কাল যে এসেছিল তেনার হাতে মস্ত একটা চামড়ার বাক্স রয়েছে মাঠান। আচ্ছা, তুই বাবুকে বসতে বল গিয়ে, আমি যাচ্ছি। মিনিট 2-3 পরে বিজয়া ঘরে ঢুকে নমস্কার করল। আজ তার পরনের কাপড়ে, মাথার ঈষৎ রুক্ষ এলো চুলে এমন একটা বিশেষত্ব আর পারিপট্য ছিল যা কারো দৃষ্টি এড়াবার কথা নয়। গতকালের সঙ্গে আজকের এই প্রভেদটায় কিছুক্ষণের জন্য নরেনের মুখ দিয়ে কথা বের হল না। তার বিস্মিত দৃষ্টি অনুসরণ করে বিজয়া নিজের দৃষ্টি যখন নিজের প্রতি ফিরে পেল, তখন লজ্জায় শরমে সে একেবারে মাটির সঙ্গে মিশে গেল। মাইক্রোস্কোপের ব্যাগটা এতক্ষণ তার হাতেই ছিল, সেটা টেবিলের উপর রেখে দিয়ে সে ধীরে ধীরে বলল, নমস্কার। আমি বিলেতে থাকতে ছবি আঁকতে শিখেছিলাম। আপনাকে তো আমি আরও কয়েকবার দেখেছি, কিন্তু আজ আপনি ঘরে ঢুকতেই আমার চোখ খুলে গেল। আমি নিশ্চয়ই বলতে পারি যে ছবি আঁকতে জানে তারই আপনাকে দেখে আজ লোভ হবে। বাহ, কি সুন্দর! বিজয়া মনে মনে বুঝল এই ঘটনা সৌন্দর্যের পদমূলে অকপট ভক্তের স্বার্থগন্ধহীন নিষ্কলুষ স্তোত্র অজ্ঞাত সারে উচ্ছ্বসিত হয়েছে, এবং এ কথা একমাত্র এর মুখ দিয়েই বের হতে পারে। কিন্তু তবুও নিজের লাল মুখখানা যে সে কোথায় লুকোবে, এই শরীরটাকে তার সমস্ত সাজসজ্জার সাথে কি করে যে বিলুপ্ত করবে তা সে ভেবে পেল না। কিন্তু মুহূর্তকাল পরেই নিজেকে সংবরণ করে নিয়ে মুখ তুলে গম্ভীর স্বরে বলল, আমাকে এরকম অপ্রতিভ করা কি আপনার উচিত? তাছাড়া একটা জিনিস কিনব বলেই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম, ছবি আঁকবার জন্য তো ডাকিনি। জবাব শুনে নরেনের মুখ শুকিয়ে গেল। সে লজ্জায় একান্ত সংকুচিত এবং কুণ্ঠিত হয়ে অস্ফুট কণ্ঠে এই বলে ক্ষমা চাইতে লাগল যে সে কিছুই ভেবে বলেনি, তার অত্যন্ত অন্যায় হয়ে গেছে, আর কখনো সে ইত্যাদি ইত্যাদি। তার অনুতাপের পরিমাণ দেখে বিজয়া হাসল। স্নিগ্ধ হাসিতে মুখ উজ্জ্বল করে বলল, কই দেখি আপনার যন্ত্র। এই যে দেখাই। নরেন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার বাক্স খুলতে প্রবৃত্ত হল। এই বসবার ঘরটায় আলো কম হয়ে আসছিল, তাই বিজয়া পাশের ঘরটা দেখিয়ে বলল, ও ঘরে এখনো আলো আছে, চলুন ওখানেই যাই। তাই চলুন। নরেন বাক্স হাতে নিয়ে গৃহস্বামিনীর পিছনে পিছনে পাশের ঘরে গিয়ে উপস্থিত হল। একটি ছোট তেপায়ার উপর যন্ত্রটি রেখে দুজনে দুই দিকে দুখানা চেয়ার নিয়ে বসল। এইবারে দেখুন কি করে ব্যবহার করতে হয়, তারপরে আমি সমস্তটাই শিখিয়ে দেব। এই অনুবীক্ষণ যন্ত্রটির সাথে যাদের সঠিক পরিচয় নেই, তারা ভাবতেও পারে না কত বড় বিস্ময় এই ছোট জিনিসটির ভিতর দিয়ে দেখতে পাওয়া যায়। বাইরের অসীম ব্রহ্মাণ্ডের মতো এমনি সীমাহীন ব্রহ্মাণ্ড যে মানুষের একটি ক্ষুদ্র মুঠোর ভিতর হতে পারে, সে আভাস শুধু এই যন্ত্রটির সাহায্যেই পাওয়া যায়।
এইটুকু মাত্র ভূমিকা করেই নরেন বিজয়াকে মনোযোগ দিতে বলল। বেলাতে চিকিৎসাবিদ্যা শিক্ষা করার পরে তার জ্ঞানের পিপাসা এই জীবাণুতত্ত্বের উপরই গিয়েছিল। তাই একদিকে যেমন এর সাথে তার পরিচয়ও একান্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, তার সংগ্রহ তেমনই অপর্যাপ্ত হয়ে উঠেছিল। সে সমস্তই সে তার প্রাণাধিক প্রিয় যন্ত্রটির সাথে বিজয়াকে দেবার জন্য সঙ্গে এনেছিল। সে ভেবেছিল এসব না দিলে শুধু শুধু যন্ত্রটা নিয়ে একজনের আর কি বা লাভ হবে। প্রথমে তো বিজয়া কিছুই দেখতে পায় না, শুধু ঝাপসা আর ধোঁয়া। নরেন যতই আগ্রহ ভরে জিজ্ঞাসা করে সে কি দেখছে, ততই তার হাসি পায়। সেদিকে তার চেষ্টাও নেই, মনোযোগও নেই। দেখবার কৌশলটা নরেন প্রাণপণে বোঝানোর চেষ্টা করছে। প্রত্যেক কল কবজা নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখাটা সহজ করে তোলবার বিধিমতে চেষ্টাও করছে। কিন্তু দেখবে কে? যে বোঝাচ্ছে তার কণ্ঠস্বরে আর একজনের বুকের ভেতরটা দুলে দুলে উঠছে। প্রবল নিঃশ্বাসে তার এলো চুল উড়ে সর্বাঙ্গ কণ্টকিত করছে। হাত হাতে ঠেকিয়ে দেহ অবশ করে আনছে। তার কি আসে যায় জীবাণুর স্বচ্ছ দেহের অভ্যন্তরে কি আছে না আছে দেখে? কে ম্যালেরিয়ায় গ্রাম উজাড় করছে আর কে যক্ষায় গৃহ শূন্য করছে চিনে রেখে তার কি লাভ? করলেও তো সে তাদের নিবারণ করতে পারবে না। সে তো আর ডাক্তার নয়। মিনিট 10 ধস্তাধস্তি করে নরেন অত্যন্ত বিরক্ত হয়ে সোজা হয়ে উঠে বসল। জান, এ আপনার কাজ নয়। এমন মোটা বুদ্ধি আমি জন্মে দেখিনি। মোটা বুদ্ধি আমার, না আপনি বোঝাতে পারেন না? আর কি করে বোঝাবো বলুন তো? আপনার বুদ্ধি সত্যি তেমন মোটা নয়, কিন্তু আমার নিশ্চয় বোধ হচ্ছে আপনি মন দিচ্ছেন না। আমি বকে মরছি আর আপনি মিছিমিছি ওটাতে চোখ রেখে মুখ নিচু করে শুধু হাসছেন। কে বললে আমি হাসছি? আমি বলছি। আপনার ভুল। আমার ভুল? আচ্ছা বেশ, যন্ত্রটা তো আর ভুল নয়, তবে কেন দেখতে পেলেন না? যন্ত্রটা আপনার খারাপ, তাই। খারাপ? আপনি জানেন এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ এখানে বেশি লোকের নেই, এমন স্পষ্ট দেখাতে। নরেন কথাটা বলে একবার যাচাই করে নেবার অত্যন্ত ব্যগ্রতায় ঝুঁকতে গিয়ে বিজয়ার মাথার সঙ্গে তার মাথা ঠুকে গেল। বিজয়া মাথা সরিয়ে নিয়ে হাত বোলাতে লাগলো। নরেন অপ্রস্তুত হয়ে কিছু একটা বলবার চেষ্টা করতেই বিজয়া হেসে ফেলল। মাথা ঠুকে গেলে কি হয় জানেন? শিং বেরোয়। বেরোতে হলে আপনার মাথা থেকে বের হওয়াই উচিত। তা বই কি, আপনার এই পুরনো ভাঙা যন্ত্রটাকে ভালো বলিনি বলে আমার মাথাটা শিং বেরোবার মতো মাথা। আপনাকে সত্যি বলছি, ভাঙা নয়। আমার কিছু নেই বলেই আপনার আমাকে সন্দেহ হচ্ছে যে আমি ঠকিয়ে টাকা নেবার চেষ্টা করছি। কিন্তু আপনি পরে দেখবেন। পরে দেখে আর কি করব বলুন? তখন আপনাকে আমি পাবো কোথায়? তবে কেন বললেন আপনি নেবেন? কেন মিথ্যে কষ্ট দিলেন? তখন আপনিই বা কেন বললেন না এটা ভাঙা? 100 বার বলছি ভাঙা নয়, তবু বলবেন ভাঙা। আচ্ছা, তাই ভালো। আমি আর তর্ক করতে চাই না, এটা ভাঙাই বটে। আপনি আমার এইটুকু মাত্র ক্ষতি করলেন যে কাল আর আমার যাওয়া হলো না। কিন্তু সবাই তো আপনার মতো অন্ধ নয়। কলকাতায় আমি অনায়াসে এটা বেচতে পারি তা জানবেন। আচ্ছা চললুম। কথাটা বলে নরেন যন্ত্রটা বাক্সর মধ্যে ঢোকাবার উদ্যোগ করতে লাগলো। এখনই যাবেন কি করে? আপনাকে যে খেয়ে যেতে হবে। না, দরকার নেই। দরকার আছে বই কি। আপনি মনে মনে হাসছেন। আমাকে কি উপহাস করছেন? কাল যখন আপনাকে খেতে বলেছিলাম তখন কি উপহাস করেছিলাম? সে হবে না, আপনাকে নিশ্চয়ই খেয়ে যেতে হবে। একটু বসুন, আমি আসছি। বিজয়া হাসি চাপতে চাপতে সমস্ত ঘরময় রূপের তরঙ্গ প্রবাহিত করে বেরিয়ে গেল। মিনিট 5 পরেই সে নিজে হাতে খাবারের থালা আর চাকরের হাতে চায়ের সরঞ্জাম নিয়ে ফিরে এলো। তেপায়াটা খালি দেখে বলল,
এর মধ্যে বন্ধ করে ফেলেছেন? আপনার রাগ তো কম নয়। আপনি নেবেন না তাতে রাগ কিসের? কিন্তু ভেবে দেখুন তো, এত বড় একটা ভারী জিনিস এত দূর বয়ে আনতে, বয়ে নিয়ে যেতে তো কষ্ট হয়। বিজয়া থালাটা টেবিলের উপর রাখল। তা হতে পারে, কিন্তু কষ্ট তো আমার জন্য করেননি, করেছেন নিজের জন্য। আচ্ছা, খেতে বসুন, আমি চা তৈরি করে দিই। নরেন ঠায় বসে আছে দেখে সে আবার বলল, আচ্ছা, আমি না হয় নেব, আপনাকে বয়ে নিয়ে যেতে হবে না। আপনি খেতে আরম্ভ করুন। আপনাকে দয়া করতে তো আমি অনুরোধ করিনি। সেদিন কিন্তু করেছিলেন, যেদিন মামার হয়ে কথা বলতে এসেছিলেন। সে পরের জন্য, নিজের জন্য নয়। এই অভ্যাস আমার নেই। কথাটা যে কতদূর সত্য তা বিজয়ের অগোচর ছিল না। সেই কারণে একটু গায়েও লাগলো। যাই হোক, ওটা আপনার ফিরিয়ে নিয়ে যাওয়া চলবে না, ওটা এখানেই থাকবে। আচ্ছা, খেতে বসুন। তার মানে? কিছু একটা আছে বই কি। জবাব শুনে নরেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। বোধহয় মনে মনে এই কারণটা অনুসন্ধান করল, কিন্তু পরক্ষণেই হঠাৎ অত্যন্ত রেগে বলে উঠল, সেইটে কি? সেইটে আমি স্পষ্ট আপনার কাছে শুনতে চাই। আপনি কি কেনবার ছলে কাছে আনি আটকাতে চান? আচ্ছা, এও কি আপনার কাছে আমার বাবা বাঁধা রেখেছিলেন? আপনি তো তাহলে দেখছি আমাকেও আটকাতে পারেন, অনায়াসে বলতে পারেন বাবা আমাকেও আপনার কাছে বাঁধা দিয়ে গেছেন। বিজয়ার মুখ লাল হয়ে উঠল। সে কোনো ক্রমে ঘাড় ঘুরিয়ে নিল। কালীপদ, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা, ওগুলো নামিয়ে রেখে পান নিয়ে আয় যা। ভৃত্য, কেটলি প্রভৃতি টেবিলের একধারে নামিয়ে দিয়ে চলে গেলে বিজয়া নিঃশব্দে নত মুখে চা প্রস্তুত করতে লাগল। আর অদূরে চৌকির উপরে নরেন্দ্র মুখখানা রাগে হাঁড়ির মতো করে বসে রইল। সৃষ্টিতত্ত্বের যা অজানা তার সম্বন্ধে বিজয়া বড় বড় পণ্ডিতের মুখে অনেক আলোচনা, অনেক গবেষণা শুনেছে, কিন্তু যে অংশটা তার জানা, সে কোথায় শুরু হয়েছে, কি তার কার্য, কেমন তার আকৃতি প্রকৃতি, কি তার ইতিহাস, এমন দৃঢ় এবং সুস্পষ্ট ভাষায় বলতে সে যে আর কখনো শুনেছে তা তার মনে হলো না। যে যন্ত্রটাকে সে এইমাত্র ভাঙা বলে উপহাস করছিল, তারই সাহায্যে কি অপূর্ব এবং অদ্ভুত ব্যাপার তার দৃষ্টিগোচর হলো। এই রোগা এবং খ্যাপাটে গোছের লোকটি যে ডাক্তারি পাশ করেছে, এও বিশ্বাস হতে চায় না। কিন্তু শুধু তাই নয়, জীবিতদের সম্বন্ধে এত জ্ঞানের গভীরতা, এর বিশ্বাসের দৃঢ়তা, এর মনে করে রাখবার অসামান্য শক্তির পরিচয়ে সে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। অথচ সামান্য লোকের মতো একে রাগিয়ে দেওয়াও কত না সহজ। শেষাশেষি সে কতকবা শুনছিল, কতকবা তার কানেও প্রবেশ করছিল না, শুধু মুখপানে চেয়ে চুপ করে বসেছিল। নিজের ঝুঁকে সে যখন নিজেই বকে যাচ্ছিল, শ্রোতাটি হয়তো তখন এর ত্যাগ, এর সততা, এর সরলতার কথা মনে মনে চিন্তা করে স্নেহে, শ্রদ্ধায়, ভক্তিতে বিভোর হয়ে উঠছিল। হঠাৎ এক সময় নরেনের চোখে পড়ে যে সে মিথ্যা বকে মরছে। আপনি কিছুই শুনছেন না। শুনছি বই কি। কি শুনলেন বলুন তো? বাহ, একদিনেই সবাই বুঝি শিখে নিতে পারে। না, আপনার কিচ্ছু হবে না। আপনার মতো অন্যমনস্ক লোক আমি কোনো কালে দেখিনি। একদিনেই বুঝি হয়? আপনারই নাকি একদিনে হয়েছিল। আপনার যে 100 বছরেও হবে না। তাছাড়া এসব শেখাবেই বাকি আপনি, নইলে ওই ভাঙা যন্ত্রটা কে নেবে? আপনার নিয়েও কাজ নেই, আমি শেখাতেও পারবো না। তাহলে ছবি আঁকাই শিখিয়ে দিন, সে তো শিখতে পারবো। তাও না, যে বিষয়ে মানুষের নাওয়া খাওয়া জ্ঞান থাকে না তাতেই যখন মন দিতে পারলেন না, মন দেবেন ছবি আঁকাতে? কিছুতেই নয়। তাহলে ছবি আঁকাও শিখতে পারবো না? না। কিছুই শিখতে না পারলে মাথায় কিন্তু শিং গজাবে। সেই হবে আপনার উচিত শাস্তি। তা বই কি, আপনার শেখাবার ক্ষমতা নেই তা বলেন না কেন? আচ্ছা, চাকরিরা কি করছে? আলো দেয়নি কেন? আচ্ছা বসুন, আমি এক্ষুনি আলো নিয়ে আসছি। কথাটা বলে বিজয়া দ্রুত পদে উঠে
দরজার পর্দা সরিয়ে হঠাৎ যেন ভূত দেখে থমকে গেল। সামনেই বসবার ঘরের দুটো চৌকি দখল করে পিতা পুত্র রাসবিহারী এবং বিলাসবিহারী বসে আছেন। বিলাসের মাথার উপর কে যেন এক ছোপ কালি মাখিয়ে দিয়েছে। বিজয়া নিজেকে সংবরণ করে নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কখন এলেন কাকাবাবু? আমাকে ডাকেননি কেন? হ্যাঁ, প্রায় আধ ঘন্টা এসেছি মা। তুমি ও ঘরে কথাবার্তায় ব্যস্ত আছো বলে আর ডাকিনি। ওই বুঝি জগদীশের ছেলে? কি চায়ও? একটা মাইক্রোস্কোপ বিক্রি করে উনি এখান থেকে যেতে চান, তাই দেখাচ্ছিলেন। মাইক্রোস্কোপ? ঠকাবার জায়গা পেলে নাও। ও কথা কেন? তার উদ্দেশ্য আমরা তো জানি নে। ভালোও তো হতে পারে। যা জানি নে সে সম্বন্ধে মতামত প্রকাশ করা আমি উচিত মনে করি নে। তার উদ্দেশ্য মন্দ নাও হতে পারে। কি বলো মা? অবশ্য জোর করে কিছুই বলা যায় না, সেও ঠিক। তা সে যাই হোক গে, ওতে আমাদের আবশ্যক কি? দূরবীন হলেও না হয় কখনো কালে ভদ্রের দূরে টুরে দেখতে কাজে লাগতেও পারে। ওকে ওকে কালীপদ, ও ঘরে আলো দিতে যাচ্ছিস, অমনি বাবুটিকে বলে দিস আমরা কিনতে পারবো না, তিনি যেতে পারেন। তাকে বলেছি আমি নেব। নেবে কেন? তাতে প্রয়োজন কি? বিজয়া চুপ করে রইল। উনি কত দাম চান? 200 টাকা। 200 টাকা চায়? বিলাস তাহলে নেহাত কি বলো বিলাস? কলেজে তোমার এফএ ক্লাসে কেমিস্ট্রিতে তো সব অনেক ঘাটাঘাটি করেছো। 200 টাকা একটা মাইক্রোস্কোপের দাম? কালীপদ, যা ওকে বলে দে এসব ফোন দি এখানে খাটবে না। কিন্তু যাকে বলতে হবে সে যে নিজের কানেই সমস্ত শুনছে, তাতে লেশমাত্র সন্দেহ নেই। কালীপদ যাবার উপক্রম করছে দেখে বিজয়া তাকে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে দিল, তুমি শুধু আলো দিয়ে এসো গে, যা বলবার আমিই বলবো। কেন বাবা তুমি মিথ্যে অপমানিত হতে গেলে? ওর হয়তো এখনো কিছু দেখে নিতে বাকি আছে। রাসবিহারী কথা বললেন না, কিন্তু রাগে বিজয়ের মুখ লাল হয়ে উঠল, আর সেইটা বিলাস লক্ষ্যও করল। আমরাও অনেক রকম মাইক্রোস্কোপ দেখেছি বাবা, কিন্তু হো হো করে হাসবার বিষয় কখনো কোনোটার মধ্যে পাইনি। কাল খাওয়ানোর কথাও সে জানতে পেরেছিল, আজ উচ্চ হাস্যও সে নিজে কানে শুনেছিল। বিজয়ার আজকের বেশভূষার পারিপাট্যও তার চোখ এড়ায়নি। হিংসার বিষে সে এমনি জ্বলে মরছিল যে তার দিকবিদিক জ্ঞান ছিল না। বিজয়া তার দিকে সম্পূর্ণ পিছন ফিরে রাসবিহারীকে বলল, আমার সঙ্গে কি আপনার কোনো বিশেষ কথা আছে কাকাবাবু? রাসবিহারী অলক্ষ্যে ছেলের প্রতি একটা ক্রুদ্ধ কটাক্ষ হেনে স্নিগ্ধ কণ্ঠে বিজয়াকে বললেন, কথা আছে বই কি মা, কিন্তু তার জন্য তাড়াতাড়ি কি? আর ভেবে দেখলাম ওকে কথা যখন দিয়েছ তখন যাই হোক সেটা নিতে হবে বই কি। 200 টাকা বেশি না, কথাটার দাম বেশি। তা না হয় ওকে একবার কাল এসে টাকাটা নিয়ে যেতে বলে দাও না মা। আপনার সঙ্গে কি কাল কথা হতে পারে না কাকাবাবু? কেন মা? ও রাত হয়ে যাচ্ছে, ওকে অনেক দূর যেতে হবে। ওর সঙ্গে আমার কিছু আলোচনা করবার আছে। বিজয়ার এই স্পর্ধিত প্রকাশ্যতায় বৃদ্ধ মনে মনে স্তম্ভিত হয়ে গেলেও বাইরে তার লেশমাত্র প্রকাশ পেতে দিলেন না। চেয়ে দেখলেন ছেলের ছোট ছোট চোখ দুটি অন্ধকারে হিংস্র সাপদের মতো ঝকঝক করছে, এবং কি একটা বলবার চেষ্টায় সে যেন যুদ্ধ করছে। ধূর্ত রাসবিহারী অবস্থাটা চোখের নিমেষে বুঝে নিয়ে তাকে কটাক্ষে বারণ করে প্রসন্ন হাসি মুখে বললেন, বেশ তো মা, আমি কাল সকালেই আবার আসবো। বিলাস, অন্ধকার হয়ে আসছে, চল বাবা আমরা যাই। কথাটা বলে রাসবিহারী উঠে দাঁড়ালেন, আর ছেলের হাতে একটু হালকা টান দিয়ে তার ভেতরে থাকা রাগ ফেটে বেরিয়ে আসার আগেই তাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেলেন। বিজয়া সেই অবধি বিলাসের দিকে একেবারেই চায়নি, সুতরাং তার মুখের ভাব ও চোখের চাহনি সচক্ষে দেখতে না পেলেও মনে মনে সমস্ত অনুভব করে অনেকক্ষণ পর্যন্ত কাঠের মতো দাঁড়িয়ে রইল। কালীপদ এইবার এই ঘরে বাতি দিতে এসে বলল, ও ঘরে আলো দিয়ে এসেছি মা। আচ্ছা। বিজয়া নিজেকে সংযত করে পরক্ষণে দরজার পর্দা সরিয়ে
ধীরে ধীরে এই ঘরে এসে উপস্থিত হলো। নরেন ঘাড় হেঁট করে কি ভাবছিল। বিজয়াকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। তার নিঃশ্বাস চাপবার ব্যর্থ চেষ্টাও বিজয়ার কাছে ধরা পড়ল। এটা আমি সঙ্গে নিয়েই যাচ্ছি, কিন্তু আজকের দিনটা আপনার বড় খারাপ গেল। কি জানি কার মুখ থেকে সকালে উঠেছিলেন। আপনাকে অনেক অপ্রিয় কথা আমিও বলেছি, ওনাও বলে গেলেন। বিজয়ার মনের ভেতরটায় তখনও জ্বালা করছিল। সে মুখ তুলে চাইতেই তার ভেতরের রাগ দুই চোখে জ্বলে উঠল। তার মুখ দেখেই যেন আমার রোজ ঘুম ভাঙে। আপনি সমস্ত কথা নিজের কানে শুনেছেন, তাই বলছি। আপনার সম্বন্ধে তারা যে অসম্মানের কথা বলেছেন, সে তাদের অনধিকার চর্চা। কাল তাদের আমি তা বুঝিয়ে দেব। আবশ্যক কি? এসব জিনিসের ধারণা নেই বলেই তাদের সন্দেহ হয়েছে, নইলে আমাকে অপমান করায় তাদের লাভ কি? আপনার নিজেরও তো প্রথমে নানা কারণে সন্দেহ হয়েছিল, সে কি অসম্মান করার জন্য? তারা আপনার আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, আমার জন্য তাদের ক্ষুণ্ণ করবেন না। কিন্তু রাত হয়ে যাচ্ছে, আমি যাই। কাল কি পরশু একবার আসতে পারবেন? কাল কি পরশু? কিন্তু আর তো সময় হবে না। কাল আমি যাচ্ছি, অবশ্য কালই চলে যাওয়া হবে না, কলকাতায় কয়েকদিন থাকতে হবে। কিন্তু আর দেখা করবার। বিজয়ার দু চোখ জলে ভরে গেল। সে না পারল মুখ তুলতে, না পারল কথা বলতে। আপনি নিজে এত হাসাতে পারেন, আর আপনারই এত সামান্য কথায় এমন রাগ হয়? আমি বরঞ্চ একবার রেগে আপনাকে মোটা বুদ্ধি প্রভৃতি কত কি বলে ফেলেছি, কিন্তু তাতে তো রাগ করেননি, বরঞ্চ মুখ টিপে হাসছিলেন। দেখে আমার আরও রাগ হচ্ছিল। কিন্তু আপনাকে আমার সর্বদা মনে পড়বে। আপনি ভারী হাসাতে পারেন। ক্ষান্ত বর্ষণ বৃষ্টির জল দমকা হাওয়ায় যেমন করে পাতা থেকে ঝরে পড়ে, তেমনি শেষ কথাটায় কয়েক ফোঁটা চোখের জল বিজয়ার চোখ দিয়ে টপ টপ করে মাটির উপর ঝরে পড়ল। কিন্তু পাছে হাত তুলে মুছতে গেলে অন্যের চোখে পড়ে যায়। এই ভয়ে সে নিঃশব্দে মুখ নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ও, এটা নিতে পারলেন না বলে আপনি দুঃখিত? হঠাৎ কথার মাঝখানে থেমে গিয়ে এই কাণ্ডজ্ঞানহীন বৈজ্ঞানিক চোখের নিমেষে এক বিষম কাণ্ড করে বসল। হঠাৎ হাত বাড়িয়ে বিজয়ের চিবুক তুলে ধরে সবিস্ময়ে বলে উঠল, এ কি, আপনি কাঁদছেন? বিদ্যুৎ বেগে বিজয়া দুপা পিছিয়ে গিয়ে চোখ মুছে ফেলল। নরেন হতবুদ্ধি হয়ে শুধু জিজ্ঞাসা করল, কি হলো? এসব ব্যাপার যে বেচারার বুদ্ধির অতীত। সে জীবাণুদের চেনে, তাদের নাম ধাম জ্ঞাতি গোত্রের কোনো খবর তার অজানা নয়। তাদের কার্যকলাপ রীতিনীতি সম্বন্ধে কখনো তার এক বিন্দু ভুল হয় না। তাদের আচার ব্যবহারের সমস্ত হিসাব তার নখাগ্রে। কিন্তু এই কি, যাকে নির্বোধ বলে গালি দিলে লুকিয়ে হাসে এবং শ্রদ্ধায় কৃতজ্ঞতায় তদগত হয়ে প্রশংসা করলে কেঁদে ভাসিয়ে দেয়, এমন অদ্ভুত প্রকৃতির জীবকে নিয়ে সংসারের জ্ঞানী লোকের সহজ কারবার চলে কি করে? সে খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ব্যাগটা হাতে তুলে নিতেই বিজয়া বলল, ওটা আমার, আপনি রেখে দিন। আর কান্না চাপতে না পেরে দ্রুত পায়ে ঘর ছেড়ে চলে গেল। সেটা নামিয়ে রেখে নরেন হতবুদ্ধির মতো মিনিট 2-3 দাঁড়িয়ে থেকে বাইরে এসে দেখল কেউ কোথাও নেই। আরও মিনিট খানিক চুপ করে অপেক্ষা করে অবশেষে শূন্য হাতে অন্ধকার পথ ধরে চলে গেল। বিজয়া ফিরে এসে দেখল ব্যাগ আছে, মালিক নেই। সে টাকা আনতে নিজের ঘরে গেছিল, কিন্তু বিছানায় মুখ গুঁজে কান্না সামলাতে যে এতক্ষণ গেছে তা তার হুঁশ ছিল না। ডাক শুনে কালীপদ বাইরে এলো। প্রশ্ন শুনে সে মুখে মুখে সাংসারিক কাজের বিরাট ফর্দ দাখিল করে বলল,
আমি ভিতরে ছিলাম, জানিও না বাবু কখন চলে গেছেন। দারোয়ান কানাই সিং এসে জানালে, ভাইজি, আমি অরহর ডাল চাপিয়ে চাপাটি করছিলাম, তো কোন ফুরসুতে যে বাবু এই চুপসে বেরিয়ে গেছেন তা মালুম নেই। বিলাসবিহারীর প্রচণ্ড কীর্তি পল্লীগ্রামে ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠার শুভ দিন কাছে এসে গেল। একে একে অতিথিদের সমাগম ঘটতে লাগল। শুধু কলকাতার নয়, আশপাশ থেকেও 2-4 জন সস্ত্রীক এসে উপস্থিত হলেন। কাল সেই শুভ দিন। আজ সন্ধ্যায় রাসবিহারী তার বাসভবনে একটি প্রীতিভোজের আয়োজন করেছিলেন। সংসারের স্বার্থহানির আশঙ্কা কোনো কোনো বিষয়ী লোককে যে কিরূপ কুশাগ্র বুদ্ধি এবং দূরদর্শী করে তোলে তা এইবারের ঘটনা দেখেই বোঝা যাবে। সমস্ত নিমন্ত্রিতদের মাঝখানে বসে বৃদ্ধ রাসবিহারী তাঁর পাকা দাড়িতে হাত বুলিয়ে আধবোজা চোখে তাঁর ছোটবেলার বন্ধু পরলোকগত বনমালীর উল্লেখ করে বলতে লাগলেন, ভগবান তাকে অসময়ে আহ্বান করে নিলেন, তার মঙ্গল ইচ্ছার বিরুদ্ধে আমার এতটুকু নালিশ নেই, কিন্তু সে যে আমাকে কি করে রেখে গেছে আমার বাইরে দেখে সে আপনারা অনুমান করতে পারবেন না। যদিও আমাদের সাক্ষাতের দিন প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে, সে আবার আমি প্রতি মুহূর্তে পাই, তবুও সেই একমাত্র ও অদ্বিতীয় নিরাকার ব্রহ্মের শ্রীচরণে এই প্রার্থনা করি, তিনি তার অসীম করুণায় সেই দিনটিকে যেন আরো সন্নিকটবর্তী করে দেন। কথাটা বলে তিনি জামার হাতায় চোখের কোণটা মুছে ফেললেন। তারপর কিছুক্ষণ আত্মসমাহিতভাবে চুপ থেকে আবার অপেক্ষাকৃত প্রফুল্ল কণ্ঠে বলতে লাগলেন তাঁদের ছোটবেলার খেলাধুলা, কিশোর বয়সের পড়াশোনা, তাদের যৌবনে সত্য ধর্ম গ্রহণের ইতিহাস। কিন্তু বনমালীর কোমল হৃদয়ে গ্রামের অত্যাচার সহ্য হল না। তিনি কলকাতায় চলে গেলেন, কিন্তু আমি সমস্ত নির্যাতন সহ্য করে গ্রামে থাকতেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। সে কি নির্যাতন! তথাপি মনে মনে বললাম, সত্যের জয় হবেই। সেই শুভদিন আজ সমাগত, তাই এখানে এতকাল পরে আপনাদের পদধূলি পড়ল। বনমালী আজ আমাদের মধ্যে নেই, 2 দিন পূর্বেই তিনি চলে গেছেন, কিন্তু আমি চোখ বুঝলেই দেখতে পাই ওই ওপর থেকে আনন্দে তিনি মৃদু হাসছেন। তিনি আবার চোখ বুজে স্থির হলেন। উপস্থিত সকলের মনে উত্তেজিত হয়ে উঠল। বিজয়ার 2 চোখ জলে টলটল করতে লাগল। রাসবিহারী হঠাৎ চোখ খুলে ডান হাত প্রসারিত করে বলে উঠলেন, ওই তার একমাত্র কন্যা বিজয়া, পিতার সর্বগুণের অধিকারিণী, কিন্তু কর্তব্যে কঠোর, সত্যে নির্ভীক, সুস্থির। আর ওই আমার পুত্র বিলাসবিহারী, এমনি অটল, এমনি দৃঢ়চিত্ত। এরা বাহিরে এখনো আলাদা হলেও অন্তরে, হ্যাঁ, আরেকটি শুভ দিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদের পদধূলির কল্যাণে এদের সম্মিলিত নবীন জীবন ধন্য হবে। একটি অস্ফুট মধুর কলরবে সমস্ত সভাটি মুখরিত হয়ে উঠল। যে মহিলাটি পাশে বসেছিলেন তিনি বিজয়ার হাতখানি নিজের হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলেন। ওই তার একমাত্র সন্তান, এটি তার চোখে দেখে যাবার বড় স্বাদ ছিল, কিন্তু সমস্ত অপরাধ আমার। আজ আপনাদের সকলের কাছে মুক্ত কণ্ঠে স্বীকার করছি, এর জন্য দায়ী আমি একা। পদ্মপত্রে শিশির বিন্দুর মতো যে মানব জীবন, এ শুধু আমরা মুখেই বলি, কিন্তু কাজে তো করি না। সে যে এত শীঘ্র যেতে পারে সে খেয়াল তো করলাম না। রাসবিহারী কিছুক্ষণের জন্য চুপ করলেন। তার অনুতাপবিদ্ধ মনের ছবি উজ্জ্বল দীপালোকে মুখের উপর ফুটে উঠল। আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত গম্ভীর হলেন তিনি। কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে,
নিজের শরীরের দিকে চেয়ে এই আগামী ফাল্গুনের বেশি আর বিলম্ব করার সাহস হয় না। কি জানি পাছে আমিও না দেখে যেতে পারি। আবার একটা অব্যক্ত ধ্বনি উঠল। রাসবিহারী ডানে ও বামে দেখে বিজয়াকে উদ্দেশ্য করে বললেন, বনমালী তার যথা সর্বশেষ সঙ্গে মেয়েকেও যেমন আমার হাতে দিয়ে গেছেন, আমিও তেমনি ধর্মের দিকে দৃষ্টি রেখে আমার কর্তব্য সমাপন করে যাব। ওরাও তেমনি আপনাদের আশীর্বাদে দীর্ঘ জীবন লাভ করে সত্যকে আশ্রয় করে কর্তব্য করুক। যেখান থেকে ওদের পিতাকে নির্বাসিত করা হয়েছিল সেইখানে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে সত্য ধর্ম প্রচার করুক, এই আমার একমাত্র প্রার্থনা। বৃদ্ধ আচার্য দয়ালচন্দ্র ধারা মহাশয়ের উপর আশীর্বাদ বর্ষণ করলেন। রাসবিহারী তখন বিজয়াকে ডেকে বললেন, মা, তোমার বাবা নেই। তোমার জননী সাধ্বী সতী বহু পূর্বেই স্বর্গারোহণ করেছেন। নইলে এ কথা আজ আমার তোমাকে জিজ্ঞাসা করতে হতো না। লজ্জা করো না মা, বলো আজ এখানেই আমাদের এই পূজনীয় অতিথিগণকে আগামী ফাল্গুন মাসেই আবার একবার পদধূলি দেওয়ার জন্য আমন্ত্রণ করে রাখি। বিজয়া কথা বলবে কি? রাগে, বিরক্তিতে, ভয়ে তার কণ্ঠ রোধ হয়ে গেল। সে মুখ নিচু করে নিঃশব্দে বসে রইল। রাসবিহারী কিছুক্ষণ অপেক্ষা করেই আবার মৃদু হাসলেন। দীর্ঘজীবী হও মা, তোমাকে কিছুই বলতে হবে না, আমরা সমস্ত বুঝেছি। রাসবিহারী উঠে দাঁড়িয়ে দুই হাত জড়ো করলেন। আমি আগামী ফাল্গুনেই আর একবার আপনাদের পদধূলির ভিক্ষা জানাচ্ছি। সকলেই বারবার করে তাদের সম্মতি জানাতে লাগলেন, কিন্তু বিজয়া আর সহ্য করতে না পেরে অস্ফুট স্বরে বলে উঠল, বাবার মৃত্যুর 1 বৎসরের মধ্যেই। প্রবল বাষ্পোচ্ছ্বাসে কথাটা সে শেষ করতেও পারল না। রাসবিহারী চোখের পলকে ব্যাপারটা অনুভব করে গভীর অনুতাপের সাথে তখনই বলে উঠলেন, হ্যাঁ ঠিক তো মা, ঠিক তো। এই যে আমার স্মরণে ছিল না, কিন্তু তুমি আমার মা কি না, তাই এ বুড়ো ছেলের ভুল ধরে দিলে। বিজয়া নীরবে আঁচলে চোখ মুছল। রাসবিহারী সেও লক্ষ্য করলেন। নিঃশ্বাস ফেলে আর্দ্র স্বরে বললেন, সকলই তাঁর ইচ্ছা, তাই হবে, কিন্তু তারও তো আর বিলম্ব নেই। বেশ, আগামী বৈশাখেই শুভ কার্য সম্পন্ন হবে। আপনাদের কাছে এই আমাদের পাকা কথা হয়ে রইল। বিলাস বিহারী বাবা, রাত্রি হয়ে যাচ্ছে, কাল প্রভাত থেকে তো কাজের অনন্ত থাকবে না। আমাদের আহারের আয়োজনটা না না চাকরদের উপর আর নির্ভর করা নয়, তুমি নিজে যাও। চলো, আমিও যাচ্ছি। তাহলে আপনাদের অনুমতি হলে আমি একবার। কথা বলতে বলতেই তিনি ছেলের পিছনে পিছনে অন্দরের দিকে প্রবেশ করলেন। যথা সময়ে প্রীতিভোজের কাজ শেষ হয়ে গেল। আয়োজন প্রচুর হয়েছিল, কোথাও কোনো অংশে ত্রুটি ছিল না। রাত্রি প্রায় 12টা বাজে। একটা থামের আড়ালে অন্ধকারে একা দাঁড়িয়ে বিজয়া পালকির জন্য অপেক্ষা করছিল। রাসবিহারী তাকে যেন হঠাৎ আবিষ্কার করে একেবারে চমকে গেলেন। এখানে একলা দাঁড়িয়ে কেন মা? এসো এসো, ঘরে বসবে, এসো। না কাকা বাবু, আমি বেশ দাঁড়িয়ে আছি। কিন্তু ঠান্ডা লাগবে যে মা। না, লাগবে না। রাসবিহারী তখন পাশে দাঁড়িয়ে ঘরের লক্ষ্মী ইত্যাদি প্রভৃতি বলে আর এক দফা আশীর্বাদ করতে লাগলেন। বিজয়া পাথরের মূর্তির মতো নির্বাক হয়ে এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করতে লাগল। হঠাৎ রাসবিহারীর একটা কথা মনে পড়ে গেল। ও মা, তোমাকে না সে কথাটা বলতে একেবারেই ভুলে গিয়েছিলাম।
সেই মাইক্রোস্কোপের দামটা তাকে আমি দিয়ে দিয়েছি। 8-10 দিন হয়ে গেল নরেন্দ্র সেই যে সেটা রেখে গেছে আর আসেনি। এই কটা দিন যে বিজয়ার কি করে কেটেছে তা শুধু সেই জানে। তার পিসির বাড়ির দূরত্বটাই সে জেনে নিয়েছিল, কিন্তু সে যে কোথায় কোন গ্রামে তা জিজ্ঞাসা করেনি। এই ভুলটা তাকে প্রতি মুহূর্তে তপ্ত শেলে বিঁধে গেছে, কিন্তু কোনো উপায় খুঁজে পায়নি। এখন রাসবিহারীর কথায় সে চমকে উঠল। কখন দিলেন? কি জানি, আর পরের দিনই হবে বুঝি। শুনলাম তুমি সেটা কিনবে বলেই রেখেছ। কথা কথা, যখন কথা দেওয়া হয়েছে তখন ঠকাই হোক আর যাই হোক টাকা দেওয়াও হয়েছে। এই তো আমি সারা জীবন বুঝে এসেছি মা। দেখলাম সে বেচারার ভারী দরকার, টাকাটা হাতে পেলেই চলে যায়, গিয়ে যা হোক কিছু করবার চেষ্টা করে। হাজার হোক, সেও তো আমার পর নয় মা, সেও তো এক বন্ধুরই ছেলে। দেখলাম চলে যাবার জন্যে ভারী ব্যস্ত, পেলেই চলে যায়। আর তোমার দেওয়াও দেওয়া, আমার দেওয়াও দেওয়া, তাই তখনই দিয়ে দিলাম। তার ধর্ম, তার কাছে 10 টাকা বেশি নিয়ে থাকে নিক। বিজয়ার মুখের ভেতর জিভটা যেন আড়ষ্ট হয়ে এলো। কিছুতেই যেন তার মুখে কথা ফুটবে না এমনই মনে হলো। কিছুক্ষণ প্রবল চেষ্টায় সে বলে ফেলল, কোথায় তাকে টাকা দিলেন? রাসবিহারী কেমন করে জানি না, প্রশ্নটাকে সম্পূর্ণ অন্য বুঝে চমকে উঠলেন। না না, বলো কি, টাকাটা দুবার করে নিলে নাকি? কিন্তু কই, সেরকম তো তার মুখ দেখে মনে হলো না। আর কাকেই বা দোষ দেব? এমনি করে লোকের কথায় বিশ্বাস করে ঠকতে ঠকতেই তো দাড়ি পাকিয়ে দিলাম। না হয় আর 200 গেল, তা সে টাকাটা আমিই দেব। চিরকাল এইরকম দণ্ড বইতে বইতে কাঁধে কড়া পড়ে গেছে, আর লাগে না। যাক, সে আমি। কেন আপনি মিথ্যে ভয় করছেন কাকাবাবু? দুবার করে টাকা নেবার লোক তিনি নন, না খেতে পেয়ে মরবার সময় পর্যন্ত নন। কিন্তু কোথায় দেখা হলো? কবে টাকা দিলেন? যাক, বাঁচা গেল। টাকাটাও তো কম নয় বলো, 200। আরে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত, হঠাৎ দেখা হতেই, এই ওখানে কে? বিলাস, এই পালকির কি হলো বল দেখি। আরে ঠান্ডা লেগে যাচ্ছে যে কাজটা আমি নিজে না দেখবো তা কি হবে না? রাসবিহারী অত্যন্ত রাগ করে ওধারের একটা থামকে বিলাস কল্পনা করে হঠাৎ দ্রুত বেগে সেই দিকে চলে গেলেন। এমন এক দিন ছিল যখন বিলাসের হাতে আত্মসমর্পণ করা বিজয়ার পক্ষে কিছুমাত্র কঠিন ছিল না। কিন্তু আজ শুধু বিলাস কেন, এত বড় পৃথিবীর এত কোটি লোকের মধ্যে কেবল একটি মাত্র লোক ছাড়া আর কেউ তাকে স্পর্শ করেছে ভাবলেও তার সর্বাঙ্গ ঘৃণায়, লজ্জায় এবং কি একটা গভীর পাপের ভয়ে ত্রস্ত সশঙ্কিত হয়ে ওঠে। এই জিনিসটাকেই সে রাসবিহারীর নিমন্ত্রণ সেরে পালকিতে উঠে পর্যন্ত নানা দিক দিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই করতে করতে বাড়ি আসছিল। তার সম্বন্ধে তার পিতার মনোভাব ঠিক কী ছিল তা জেনে নেবার যথেষ্ট সুযোগ ঘটেনি, কিন্তু তার মৃত্যুর পরে তার নিজের ভবিষ্যৎ জীবনের ধারণাটা যে বিলাসবিহারীর সাথে মিলে কাটবে তা স্থির হয়ে গিয়েছিল। কোনো মতেই এর অন্যথা যে ঘটতে পারে এ সম্ভাবনা কোনোদিন তার মনে উদয় হয়নি। অথচ এই যে একটা অনাসক্ত উদাসীন লোক আকাশের কোনো এক অদৃশ্য প্রান্ত থেকে হঠাৎ ধূমকেতুর মতো উঠে এলো এবং এক নিমেষে তার বিশাল পুচ্ছের প্রচণ্ড তাড়নায় সমস্ত লণ্ডভণ্ড বিপর্যস্ত করে দিয়ে তার সুনির্দিষ্ট পথের রেখাটা পর্যন্ত মুছে দিয়ে কোথায় যে নিজে সরে গেল, চিহ্ন পর্যন্ত রেখে গেল না, এ সত্যি নাকি নিছক স্বপ্ন, এই বিজয়া তার সমস্ত মন দিয়ে আজ ভাবছিল।
যদি স্বপ্ন হয় সে মোহ কেমন করে কতদিনে কাটবে, আর যদি সত্য হয় তবে তাই বা জীবনে কি করে সার্থক হবে। ঘরে এসে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার উত্তপ্ত মস্তিষ্কের ধারে কাছেও এলো না। আজ যে আশঙ্কাটা তার মনে বারবার উঠতে লাগলো, তাই যে চিন্তা কিছুদিন থেকে তার মনকে দিবারাত্র আন্দোলিত করেছে, তাতে সত্যবস্তু কিছু আছে, কিংবা সে শুধুই তার আকাশ কুসুমের মালা। এই নিদারুণ সমস্যার গ্রন্থি ভেদ করে তাকে কে দেবে? তার মা নেই, বাবাও পরলোকে, ভাই বোন কোনোদিনই ছিল না। নিজের বলতে একা রাসবিহারী ছাড়া আর কেউ নেই। তিনিই বন্ধু, তিনিই বান্ধব, তিনিই অভিভাবক। অথচ কোন শুভ উদ্দেশ্য সিদ্ধ করতে যে তিনি এমন তাড়া করে তাকে তার আজন্ম পরিচিত কলকাতার সমাজ থেকে বিচ্ছিন্ন করে এদেশে এনে ফেলেছেন, সে আজ বিজয়ার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই স্বচ্ছতার ভিতর দিয়ে যত দূর দৃষ্টি যায়, আজ সমস্তই তার চোখে সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। বিদেশ যাত্রায় নরেনকে অযাচিত সাহায্য দান, নিজের গৃহে এই খাওয়ানোর আয়োজন, সম্মানিত অতিথিদের সম্মুখে এই বিয়ের প্রস্তাব, তার সলজ্জ নীরবতার অর্থ মৌন সম্মতি বলে অসংশয়ে প্রচার করা, তাকে সব দিক দিয়ে বেঁধে ফেলতে এই বৃদ্ধের চেষ্টা পরম্পরার কিছুই আর তার কাছে গোপন নেই। কিন্তু রহস্য এই যে এই অত্যাচার উপদ্রবের লেশমাত্র চিহ্ন রাসবিহারীর কোনো কাজে কোথাও বিদ্যমান নেই। অথচ বৃদ্ধের বিনম্র স্নেহ সরস মঙ্গল ইচ্ছার অন্তরালে দাঁড়িয়ে কত বড় দুর্নিবার তাড়না যে তাকে অহরহ ঠেলে জালের মুখে নিয়ে যাচ্ছে, উপলব্ধি করবার সঙ্গে সঙ্গেই নিজের উপায়হীন ছবিটা এমনই সুস্পষ্ট হয়ে দেখা দিল তার কাছে, একা ঘরের মধ্যেও বিজয়া আতঙ্কে শিউরে উঠল। সমস্ত রাত্রির সে মুহূর্তের জন্য ঘুমোতে পারল না। তার পরলোকগত বাবাকে বারবার ডেকে কেবলই কেঁদে কেঁদে বলতে লাগলো, বাবা, তুমি তো এদের চিনতে পেরেছিলে, তবে কেন কেন আমাকে এমন করে এদের মুখের মধ্যে সঁপে দিয়ে গেলে? এক সময় সে যে নিজেই বিলাসকে পছন্দ করেছিল এবং তারই সাথে একযোগে বাবার ইচ্ছার বিরুদ্ধেও নরেনের সর্বনাশ কামনা করেছিল, সেই কামনাই আজ তার সমস্ত শুভ ইচ্ছাকে হারিয়ে জয়লাভ করছে, এইটা মনে করে তার বুক ফাটতে লাগলো। সে বারবার নিজের মনে বলতে লাগলো, স্নেহে অন্ধ হয়ে কেন বাবা এই সর্বনাশের মূল নিজ হাতে নির্মূল করে গেলেন না? কেন তারই বুদ্ধি বিবেচনার উপর সমস্ত নির্ভর করে গেলেন? আর তাই যদি গেলেন, তবে কেন তার স্বাধীনতার পথ এমন করে সব দিক দিয়ে আটকে দিয়ে গেলেন? সমস্ত উপাদান সিক্ত করে সে কেবলই ভাবতে লাগলো, তার এই রাগ অভিমানের নিষ্ফল নালিশ আজ সেই স্বর্গবাসী বাবার কানের কাছে কি পৌঁছচ্ছে না? আর প্রতিকারের উপায় কি তার হাতে আর এক বিন্দুও নেই? পরদিন পরেশের মায়ের ডাকাডাকিতে যখন ঘুম ভাঙল, তখন বেলা হয়েছে। উঠে শুনল তার বাইরের ঘর নিমন্ত্রিতদের আগমনে পরিপূর্ণ হয়ে উঠেছে, শুধু সেই উপস্থিত নেই। এই ত্রুটি শুধরে নিতে সে যথাসাধ্য তাড়াতাড়ি কি করবে আজকের সারাদিনব্যাপী উৎসবের হাঙ্গামা মনে করতেই তার ভারী যেন একটা বিতৃষ্ণা জন্মালো। শীতকালের সকালের সূর্যের আলো বাগানের আম গাছের মাথায় মাথায় ভরে গেছে এবং তারই পাতার ফাঁকে ফাঁকে সামনের মাঠ দিয়ে রাখাল বালকেরা খেলা করতে করতে গরু চড়াতে চলেছে।
দেশে এসে পর্যন্ত এই দৃশ্যটি দেখতে তার কোনোদিন ক্লান্তি লাগেনি। অনেক দিন অনেক অদরকারি কাজ ফেলেও সে বহুক্ষণ পর্যন্ত এদের দিকে চেয়ে বসে থাকত। কিন্তু আজ সে ভেবেই পেল না এতদিন কি মাধুর্য এতে ছিল, বরঞ্চ এ যেন একটা অত্যন্ত পুরনো বাসি জিনিসের মতো তার কাছে আগা গোড়া বিস্বাদ ঠেকল। এ দৃশ্য দেখে সে তার ক্লান্ত চোখ দুটো ধীরে ধীরে ফিরিয়ে নিতেই দেখতে পেল কালীপদ এক এক লাফে 3-3টে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠছে। চোখাচোখি হওয়া মাত্র সে মহাব্যস্ততার ইশারা করে হাত তুলে বলে উঠল, মা শিগগির শিগগির, ছোটবাবু ভয়ানক রেগে গেছে, এত দেরিও করতে আছে আজ। কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ একরাশি বারুদের মধ্যে পড়ে বিপ্লবের সৃষ্টি করে। ভৃত্যের এই সংবাদটাও বিজয়ার দেহে মনে ঠিক তেমনি ভীষণ কাণ্ড বাঁধিয়ে প্রচণ্ড অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলে উঠল। কিন্তু হঠাৎ সে কথা বলতে পারল না। তার দুই জ্বলন্ত চোখ থেকে অসহ্য তাপ যেন ঠিকরে পড়তে লাগল। কালীপদ সেই চোখের দিকে চেয়ে ভয়ে জড়সড় হয়ে কি একটা আবার বলবার চেষ্টা করতেই বিজয়া এবার নিজেকে সামলে নিল। কালীপদ, নিচে যাও। কথাটা বলে সে নিচের দিকে আঙুল নির্দেশ করে দেখালো। এ বাড়িতে ছোটবাবু বলতে যে বিলাসবিহারীকে এবং বড়বাবু বলতে যে তার বাবাকে বোঝায় বিজয়া তা জানত। কিন্তু এই দুই বাবা ছেলে এখানে এত বড় হয়ে উঠেছেন যে তাঁদের রাগের গুরুত্ব আর চাকর বাকরদের কাছে বাড়ির মনিবকে পর্যন্ত অতিক্রম করেছে। এই খবর বিজয়া এই প্রথম পেল। আজ সে স্পষ্ট দেখতে পেল এরই মধ্যে বিলাস এখানকার সত্যিকারের প্রভু এবং সে নিজে তার শাসিত কৃপার পাত্রী। এই কথা তার মনের আগুনে জলধারা সিঞ্চিত করল না তা বলাই বাহুল্য। আধ ঘন্টা পরে সে যখন হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে প্রস্তুত হয়ে নিচে নেমে এলো, তখন চা খাওয়া চলছিল। উপস্থিত সকলেই প্রায় উঠে দাঁড়িয়ে অভিবাদন করল এবং তার মুখ চোখের শুষ্কতা লক্ষ্য করে অনেকগুলো অস্ফুট কণ্ঠের উদ্বিগ্ন প্রশ্নও উঠল। কিন্তু হঠাৎ বিলাসবিহারীর তীব্র কটু কণ্ঠে সমস্ত ডুবে গেল। সে তার চায়ের পেয়ালাটা ঠক করে টেবিলের উপর নামিয়ে রেখে বলে উঠল, ঘুমটা বেলায় না ভাঙলেই তো চলতো। তোমার ব্যবহারে আমি ক্রমশ ডিসগাস্টেড হয়ে উঠছি। এ কথা না জানিয়ে আর আমি পারলাম না। বিরক্তি জানাবার অধিকার তাঁর আছে, এ একটা কথা বটে, কিন্তু এতগুলো বাইরের লোকের সামনে ভাবী স্বামীর এই কর্তব্যপরায়ণতা নিরতিশয় অভদ্রতার আকারেই সকলকে বিস্মিত এবং ব্যথিত করল। কিন্তু বিজয়া তার প্রতি দৃক্পাত মাত্র করল না, যেন কিছুই হয়নি। এমনিভাবে সে সকলকেই প্রতি নমস্কার করে যেখানে বৃদ্ধ আচার্য দয়ালবাবু বসেছিলেন সেই দিকে এগিয়ে গেল। বৃদ্ধ অত্যন্ত কুণ্ঠিত হয়ে উঠেছিলেন। বিজয়া তাঁর কাছে গিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, আপনার চা খাওয়ার কোনো বিঘ্ন হয়নি তো? আমার অপরাধ হয়ে গেছে, আজ সকালে আমি উঠতে পারিনি। না মা, আমাদের কারো কিছু মাত্র অসুবিধে হয়নি। বিলাসবাবু, রাসবিহারী বাবু কোথাও কোনো ত্রুটি ঘটতে দেননি। কিন্তু তোমাকে তো তেমন ভালো দেখাচ্ছে না মা। অসুখ বিসুখ কিছু হয়নি তো? এই ভদ্রলোক সর্বদা কলকাতায় থাকেন না বলে বিজয়া আগে থেকে এনাকে চিনত না। কালও সে ভালো করে এনাকে লক্ষ্য করে দেখেনি, কিন্তু আজ ঘরে পা দিয়ে দেখা মাত্রই এই বৃদ্ধের শান্ত সৌম্য মূর্তি যেন নিতান্ত আপনার জন বলে তাকে আকর্ষণ করল এবং এর স্নিগ্ধ সুকোমল কণ্ঠস্বরে তার স্বর্গীয় বাবার কণ্ঠস্বরের আভাস পেল। দয়াল একটা কৌচের উপর বসেছিলেন, পাশে একটু জায়গা ছিল। তিনি সেই স্থানটুকু দেখিয়ে বললেন, দাঁড়িয়ে কেন মা, বসো বসো এইখানে। বিজয়া পাশে বসে পড়ল বটে, কিন্তু জবাব দিতে পারল না। ঘাড় বেঁকিয়ে আর একদিকে চেয়ে রইল। চোখের জল আটকানো তার পক্ষে উত্তরোত্তর কঠিন হয়ে উঠছিল।
বৃদ্ধ আবার প্রশ্ন করলেন। প্রত্যুত্তরে বিজয়া এবার মাথা নেড়ে কোনো মতে শুধু বলল, না। এই ধরা গলার সংক্ষিপ্ত উত্তর বৃদ্ধের নজর এড়াল না। তিনি মুহূর্তকালের জন্য চুপ থেকে ব্যাপারটা অনুভব করে মনে মনে শুধু একটু হাসলেন। যিনি এ বাড়ির মালিকের জায়গাটি কিছু আগেই দখল করে বসেছেন, তিনি যদি তাঁর ভাবী পত্নী গৃহস্বামিনীকে একটু তিক্ত সম্ভাষণ করে থাকেন, তো আনাড়িদের কাছে তা যত বড়ই ঠেকুক, যারা যৌবনের ইতিহাসটুকু পড়ে শেষ করে দিয়েছেন, তেমন জ্ঞানবৃদ্ধ কেউ যদি মনে মনে একটু হাসেন, তো তাঁকে দোষ দেওয়া যায় না। তখন বৃদ্ধ তাঁর পাশে বসে থাকা এই নবীনা অভিমানিনীটিকে সুস্থ হবার সময় দিতে নিজেই ধীরে ধীরে কথা বলতে লাগলেন। এত অল্প বয়সেই এই সত্য ধর্মের প্রতি তাদের অবিচলিত নিষ্ঠা আর প্রীতির অসংখ্য প্রশংসা করে অবশেষে বললেন, ভগবানের আশীর্বাদে তোমাদের মহৎ উদ্দেশ্য দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করুক। কিন্তু মা, যে মন্দির তুমি তোমার গ্রামের মধ্যে প্রতিষ্ঠা করলে, তাকে বজায় রাখতে তোমাদের অনেক পরিশ্রম, অনেক স্বার্থত্যাগের আবশ্যক হবে। আমি নিজেও তো পাড়াগাঁয়েই থাকি, আমি বেশ দেখছি এ ধর্ম এখনো আমাদের পল্লী সমাজের রস নিয়ে যেন বাঁচতেই চায় না। তাই আমার মনে হয়, একে যদি যথার্থই জীবিত রাখতে পারো মা, এদেশে একটা সত্যি বড় সমস্যার মীমাংসা হবে। তোমাদের এই উদ্যমকে আমি যে কি বলে আশীর্বাদ করব, এ আমি ভেবে পাইনি। বিজয়ের মুখে এসে পড়েছিল বটে, মন্দির প্রতিষ্ঠায় তার কোনো উৎসাহ নেই, এর লেশমাত্র সার্থকতা সে দেখতে পায় না। কিন্তু সে কথা চেপে গিয়ে সে মৃদু স্বরে শুধু জিজ্ঞাসা করল, একটা জটিল সমস্যার সমাধান হবে আপনি কেন বলছেন? তা বই কি মা, আমার আন্তরিক বিশ্বাস বাংলার পল্লীর সহস্র কোটি কুসংস্কার থেকে মুক্তি দিতে শুধু আমাদের এই ধর্মই পারে। কিন্তু এও জানি, যার যেখানে স্থান নয়, যার যেখানে প্রয়োজন নেই, সে সেখানে বাঁচে না। কিন্তু চেষ্টায় যত্নে যদি একটিকেও বাঁচাতে পারা যায়, সে কি মস্ত একটা আশা ভরসার আশ্রয় নয়? আমাদের বাঙালি ঘরের দোষ গুণের কথা তুমি নিজেও তো কম জানো না। সেইগুলি সব অন্তরের মধ্যে ভালো করে একটুখানি তলিয়ে ভেবে দেখো দেখি। বিজয়া আর প্রশ্ন না করে চুপ করে ভাবতে লাগল। স্বদেশের মঙ্গল কামনা তার মধ্যে যথার্থই স্বাভাবিক ছিল। আচার্যের শেষ কথাটায় তাই আলোড়িত হয়ে উঠল। এই মন্দিরের প্রতিষ্ঠা সংস্পর্শে একটা মস্ত নামের অন্তরালে থেকে বিলাস তার হৃদয়ের অত্যন্ত ব্যথার স্থানটাতেই বারবার আঘাত করছিল। সে বেদনায় ছটপট করছিল, অথচ প্রতিঘাত করবার উপায় ছিল না বলে তার সমস্ত মন সমস্ত ব্যাপারটার বিরুদ্ধেই রাগ আর বিরক্তিতে প্রায় অন্ধ হয়ে উঠেছিল। কিন্তু দয়াল যখন তাঁর প্রশান্ত মূর্তি এবং স্মিত কণ্ঠের আহ্বানে বিলাসের চেষ্টার এই বিশেষ দিকটায় চোখ মেলতে তাকে অনুরোধ করলেন, তখন বিজয়া সত্য সত্যই যেন নিজের ভ্রম দেখতে পেল। তার মনে হতে লাগল, বিলাস হয়তো বাস্তবিকই হৃদয়হীন এবং ক্রূর নয়, তার কঠোরতা হয়তো প্রবল ধর্মানুরক্তির একটা প্রকাশ মাত্র। মানুষের ইতিহাসে এরূপ দৃষ্টান্তের তো অভাব নেই। তার মনে পড়ল, সে কোথায় যেন পড়েছে, সংসারের সব বড় কাজই কারো না কারো ক্ষতিকর হয়। যারা এই কাজের ভার স্বেচ্ছায় গ্রহণ করেন, তারা অনেকের মঙ্গলের জন্য সামান্য ক্ষতিতে ভ্রুক্ষেপ করবার অবসর পান না। সেই জন্য অনেক জায়গাতেই তারা নির্মম ও নিষ্ঠুরের মতো দেখতে হন। চিরদিনের শিক্ষা ও সংস্কার বশে
ব্রাহ্ম ধর্মের প্রতি অনুরাগ বিজয়ার কারও অপেক্ষা কম ছিল না। সেই ধর্মের বিস্তৃতিতে দেশের এতখানি মঙ্গল নির্ভর করছে শুনে তার উচ্চশিক্ষিত সত্যনিষ্ঠ মন বিলাসকে মনে মনে ক্ষমা না করে পারল না। এমনকি সে নিজেই নিজেকে বলতে লাগলো, সংসারে যারা বড় কাজ করতে আসে তাদের ব্যবহার আমাদের মতো সাধারণ লোকের সাথে বর্ণে বর্ণে না মিললেই তাদেরকে দোষী করা অসঙ্গত, এমনকি অন্যায়, এবং অন্যায়কে অন্যায় বুঝে কোনো কারণেই প্রশ্রয় দিতে পারব না। বেলা হচ্ছিল বলে সকলেই একে একে উঠছিলেন। বিজয়াও উঠে দাঁড়াল। রাসবিহারী ছেলেকে একটু আড়ালি ডেকে কি একটা কথা বলবার পরে বিলাস এই সুযোগটার জন্যই যেন অপেক্ষা করছিল। বিজয়ার কাছে এসে বলল, তোমার শরীরটা কি আজ সকালে ভালো নেই বিজয়া? আধ ঘন্টা আগেও হয়তো বিজয়া প্রশ্নটাকে একেবারেই উপেক্ষা করে যা হোক একটা কিছু বলে চলে যেত, কিন্তু এখন সে মুখ তুলে চাইল, না, ভালোই আছি। কাল রাতে ঘুম হয়নি বলেই বোধহয় একটু অসুস্থ দেখাচ্ছে। বিলাসের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এমন অনেক লোক আছে যারা আঘাতের বদলে প্রতিঘাত না করে কিছুতেই থাকতে পারে না, নিজের সমূহ ক্ষতি বুঝেও আত্মসংবরণ করতে পারে না। বিলাস তাদেরই একজন। তার প্রতি বিজয়ার আচরণ প্রতিদিনই যতই অপ্রীতিকর হচ্ছিল, তার নিজের আচরণও ততোধিক নিষ্ঠুর হয়ে উঠছিল। এই রূপে ঘাত প্রতিঘাতের আগুন প্রতি মুহূর্তেই যখন মারাত্মক হয়ে দাঁড়াচ্ছিল এবং পাকা মাথার অভিজ্ঞ বাবার বারবার স্বনির্বন্ধ অনুযোগ, সহিষ্ণুতার পরম লাভ ও চরম সিদ্ধির নিভৃত গভীর উপদেশ অনভিজ্ঞ উদ্ধত ছেলের কোনো কাজেই লাগছিল না, তখন বিজয়ার মুখের এই একটিমাত্র কোমল বাক্য বিলাসের স্বভাবটাকেই যেন বদলে দিল। সে স্বাভাবিক কর্কশ কণ্ঠ যতদূর সাধ্য কোমল করে বললে, তাহলে তুমি এবেলায় রোদে আর বের হয়েও না। সকাল সকাল স্নানাহার সেরে যদি একটু ঘুমোতে পারো সেই চেষ্টাই করো। সিজন চেঞ্জের সময়টা ভালো নয়, অসুখ বিসুখ না হয়ে পড়ে। কথাটা বলে মুখের চেহারায় উৎকণ্ঠা প্রকাশ করে বোধ করি বা নিজের ব্যবহারের জন্য একবার ক্ষমা চাইতেও উদ্যত হল, কিন্তু এ বস্তুটা তাহার স্বভাবে নাকি একেবারেই নেই। তাই আর কিছু না কহিয়া দ্রুত পায়ে ভদ্রলোকদিগের অনুসরণ করে বেরিয়ে গেল। যতদূর দেখা যায় বিজয়া তার যাবার পথের দিকে চেয়ে রইল। তারপরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে তার উপরের ঘরে চলে গেল। কিছুকাল অবধি একটা অব্যক্ত পীড়া কাঁটার মতো তার মনের মধ্যে খচখচ করে অহরহ বিঁধছিল। আজ তার হঠাৎ বোধ হলো সেটার যেন খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার পর ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা যথারীতি সম্পন্ন হয়ে গেল। ভিতরের বিশেষ একটা জায়গায় দুখানা ভালো চেয়ার আজ পাশাপাশি রাখা হয়েছিল। তার একটাতে যখন অত্যন্ত সমারোহের সাথে বিজয়াকে বসানো হলো, তখন পাশের অন্য আসনটা যে কার দ্বারা পূর্ণ হবার অপেক্ষা করছে তা কারও বুঝতে বাকি রইল না। পলকের জন্য বিজয়ার মনের ভিতরটা হু হু করে উঠল বটে, কিন্তু ক্ষণিক পরেই বিলাস এসে যখন তার নির্দিষ্ট স্থান অধিকার করে বসল, তখন সে জ্বালা নিভতেও বেশি সময় লাগল না। পোড়া তুবড়ির খোলের ন্যায় তুচ্ছ বস্তুর মতো এই ব্রাহ্ম মন্দির থেকেও পাছে সমারোহ শেষে লোকের দৃষ্টি অবজ্ঞায় অন্যত্র সরে যায়, এই আশঙ্কায় বিলাসবিহারী উৎসবের জেরটা যেন কিছুতেই আর শেষ করতে চাইছিল না। কিন্তু যাঁরা নিমন্ত্রণ নিয়ে এসেছিলেন তাদের বাড়ি ঘর আছে, কাজকর্ম আছে, পরের খরচে কেবল আনন্দে মেতে থাকলেই তো চলে না। সুতরাং শেষ একদিন তাদের করতেই হলো। সেই দিন বৃদ্ধ রাসবিহারী ছোট একটি বক্তৃতা করে
শেষের দিকে বললেন, অসীম করুণায় আমরা পৌত্তলিকতার ঘোর অন্ধকার হতে আলোকে আসতে পেরেছি। সেই একম এবং অদ্বিতীয়ম নিরাকার পরম ব্রহ্মের পাদ পদ্মে এই মন্দির যারা উৎসর্গ করেছেন তাদের কল্যাণ হোক। আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যে অচির ভবিষ্যতে সেই দুটি নির্মল নবীন জীবন চিরদিনের জন্য সম্মিলিত হবে। সেই শুভ মুহূর্ত দেখিতে ভগবান যেন আমাদের জীবিত রাখেন। মা বিজয়া, বিলাস, এদের প্রণাম করো। আপনারাও আমার সন্তানদের আশীর্বাদ করুন। বিজয়া আর বিলাস পাশাপাশি মাটিতে মাথা ঠেকিয়ে প্রবীণ ব্রাহ্মদিগের উদ্দেশ্যে প্রণাম করল। তারাও অস্ফুট কণ্ঠে এদের আশীর্বাদ করলেন। তারপরে সভা সাঙ্গ হল। সন্ধ্যার পর বিজয়া যখন বাড়িতে এসে পৌঁছল, তখন তার মনের মধ্যে কোনো বিরোধ, কোনো চাঞ্চল্য ছিল না। ধর্মের আনন্দ ও উৎসাহে হৃদয়ে এমনই পরিপূর্ণ হয়ে উঠেছিল যে নিজেই নিজেকে কেবল বলতে লাগল, পার্থিব সুখেই একমাত্র সুখ নয়, বরঞ্চ ধর্মের জন্য, পরের জন্য সে সুখ বলি দেওয়াই একমাত্র শ্রেয়। বিলাসের সাথে তার মতের আর কোথাও যদি মিল না হয়, ধর্ম সম্বন্ধে যে তাদের কোনোদিন অনৈক্য ঘটবে না, এই কথা সে জোর করেই নিজেকে বোঝাল। বিছানায় শুয়ে সে বারবার বলতে লাগলো, এ ভালোই হয়েছে। হ্যাঁ, ঈশ্বরের নিশ্চয়ই অনেক কাজ সম্পন্ন করিয়ে নেবার আছে, তাই এমন মনের গতি পরিবর্তন। না না, ভালোই হয়েছে। পরদিন বিলাস সকলকেই হাত জোর করে আবেদন করল, তাঁরা যদি অন্তত মাসে একবার করে এসেও মন্দিরের মর্যাদা বৃদ্ধি করেন, তাহলে তারা আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবে। এ অনুরোধ অনেকেই স্বীকার করে বাড়ি গেলেন। রাসবিহারী এসে বিজয়াকে বললেন, মা বিজয়া, তোমরা মন্দিরের স্থায়িত্ব যদি কামনা করো তাহলে দয়ালবাবুকে এখানে রাখবার চেষ্টা করো। সে কি সম্ভব কাকাবাবু? সম্ভব না হলে বলবো কেন মা? তাকে ছেলেবেলা থেকে জানি, একরকম আমারই বাল্য বন্ধু। অবস্থা ভালো না হলেও দয়াল খাঁটি লোক। তোমার জমিদারিতে কোনো একটা কাজ দিয়ে তাকে অনায়াসে রাখা যেতে পারে। মন্দিরের বাড়িতেও ঘরের অভাব নেই। স্বচ্ছন্দে 2-4টে ঘর নিয়ে তিনি সপরিবারে বাস করতে পারবেন। এই বৃদ্ধ ভদ্রলোকটির প্রতি বিজয়ার সত্যকার শ্রদ্ধা জন্মেছিল। তার সাংসারিক হীনাবস্থা শুনে সেই শ্রদ্ধায় করুণা যোগ দিল। সে তখনই রাসবিহারীর প্রস্তাব আনন্দে অনুমোদন করল। ওকে এখানেই রাখুন, আমি সত্যই ভারী খুশি হব কাকাবাবু। তাই হল। দয়াল এসে সপরিবারে আশ্রয় গ্রহণ করলেন। দিন কাটতে লাগল। পৌষ শেষ হয়ে মাঘের মাঝামাঝিতে এসে পৌঁছল। জমিদারি এবং মন্দিরের কাজ সুশৃঙ্খলায় চলতে লাগল। কোথাও যে কোনো বিরোধ বা অশান্তি আছে তা কারোর কল্পনায় উদয় হল না। নরেন্দ্রর কোনো সংবাদ নেই, থাকবার কথাও নয়। শুধু 2 দিনের জন্য সে দেশে এসেছিল, 2 দিন পরে চলে গেছে। তবে একটা ব্যথা বিজয়ার মনে বাজত যখনই সেই মাইক্রোস্কোপটার প্রতি তার চোখ পড়ত। আর কিছু নয়, শুধু যদি তার সেই একান্ত দুঃসময়ে কিছু বেশি করেও জিনিসটার দাম দেওয়া যেত। আর একটা কথা মনে হলে সে যেমন আশ্চর্য হতো, তেমনি কুণ্ঠিত হয়ে পড়ত। 2 দিনের পরিচয়ে কেমন করে না জানি এই লোকটার প্রতি এত মমতা জন্মেছিল। ভাগ্যে তা প্রকাশ পায়নি, না হলে মিথ্যা মোহ একদিন মিথ্যাতেই মিলিয়ে যেত, কিন্তু সারা জীবন লজ্জা রাখবার আর ঠাঁই থাকত না। তাই সেই 2 দিনের স্নেহ মমতার পাত্রটিকে যখনই মনে পড়ত, তখনই প্রাণপণ বলে মন থেকে সে তাকে দূরে ঠেলে দিত। এমনি করে মাঘ মাসও শেষ হয়ে গেল।
ফাল্গুনের শুরুতেই হঠাৎ অত্যন্ত গরম পড়ে চারিদিকে জ্বর দেখা দিতে লাগল। দিন 2 থেকে দয়ালবাবু জ্বরে পড়েছিলেন। আজ সকালে তাকে দেখতে যাবার জন্য বিজয়া কাপড় পরে একেবারে প্রস্তুত হয়েই নিচে নেমেছিল। বুড়ো দারোয়ান কানাই সিং লাঠি আনতে তার ঘরে গিয়েছিল এবং সেই অবকাশে বাইরের ঘরে বসে বিজয়া এক কাপ চা খাচ্ছিল। নমস্কার। বিজয়া চমকে মুখ তুলে দেখল নরেন্দ্র ঘরে ঢুকছে। তার হাতের কাপ হাতেই রইল, শুধু অভিভূতের মতো নিঃশব্দে চোখ মেলে চেয়ে রইল। না করল প্রতি নমস্কার, না বলল বসতে। একটা চেয়ারের পিঠে নরেন্দ্র তার লাঠিটা হেলান দিয়ে রাখল আর একখানা চৌকি টেনে নিয়ে বসল। এই কাজটা আমারও এখনো সারা হয়নি। আর এক পেয়ালা চা আনতে হুকুম করে দিন তো। দি। বিজয়া হাতের বাটিটা নামিয়ে রেখে বেরিয়ে গেল, কিন্তু কালীপদকে বলে দিয়ে তখনই ফিরে আসতে পারল না। উপরে যাবার সিঁড়ির রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতরটা ভীষণ ঝড়ে সমুদ্রের মতো উন্মত্ত হয়ে উঠেছিল। কোনো কারণেই ওর হৃদয়ে যে মানুষের এমন করে দুলে উঠতে পারে এ কথা সে জানতই না। তবুও এ কথা স্পষ্ট বুঝেছিল, এ আন্দোলন শান্ত না হলে কারো সাথেই সহজভাবে কথাবার্তা অসম্ভব। মিনিট 5-6 সেইখানে চুপ করে দাঁড়িয়ে যখন দেখল কালীপদ চা নিয়ে যাচ্ছে, তখন সেও তার পিছন পিছন এসে ঘরে ঢুকল। কালীপদ চলে গেলে নরেন্দ্র বিজয়ার মুখের দিকে তাকিয়ে বলল, আপনি মনে মনে ভারী বিরক্ত হয়েছেন। আপনি কোথাও বার হচ্ছিলেন, আমি এসে বাধা দিয়েছি। মিনিট 5 বেশি আপনাকে আটকে রাখবো না। আচ্ছা, আগে আপনি চা খান। কথাটা বলেই হঠাৎ পশ্চিম দিকের জানালাটার প্রতি নজর পড়ায় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, ও জানলাটা কে খুলে দিয়ে গেল? কেউ না, আমি। কি করে খুললেন? যেমন করে সবাই খোলে। কেন, দোষ হলো কোনো? না, আপনার আঙুল কি লোহার? ও জানলাটা বন্ধ থাকলে পেছন দিয়ে সজোরে ধাক্কা না দিয়ে শুধু টেনে খুলতে পারে এমন লোক আমি দেখিনি। বিজয়ার কথা শুনে নরেন হো হো করে উচ্চ হাস্যে ঘর ভরিয়ে দিল। এই সেই হাসি, বিজয়ার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। সত্যি আমার আঙুলগুলো ভারী শক্ত, জোরে টিপে ধরলে যে কোনো লোকের বোধ করি হাত ভেঙে যায়। আপনার মাথাটা তার চেয়েও শক্ত, ঢুঁ মারলে। কথা শেষ না হতেই নরেন আবারও তেমনি জোরে হেসে উঠল। এই লোকটির হাসি ভোরের আলোর মতো এমনি মধুর, এমনি উপভোগের বস্তু যে কোনো মতেই যেন লোভ সংবরণ করা যায় না। নরেন পকেট থেকে 200 টাকার নোট বের করে টেবিলের ওপর রাখল। সেই জন্যই এসেছি। আমি জোচ্চোর, আমি ঠক, আরো কত কি গালাগালি ওই কটা টাকার জন্য আমাকে দিয়ে পাঠিয়েছিলেন। আপনার টাকা নিন আর দিন আমার জিনিস। বিজয়ার মুখ পলকের জন্য লাল হয়ে উঠল, কিন্তু তখনই নিজেকে সামলে নিয়ে বলল, আর কি কি বলে পাঠিয়েছিলাম বলুন তো? অত আমার মনে নেই, সেটা আনতে বলে দিন। আমি 9:30 গাড়িতেই কলকাতা ফিরে যাব। ভালো কথা, কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি, অত দূরে এখন আর আমায় যেতে হচ্ছে না। আমার ভাগ্য ভালো। হ্যাঁ, কিন্তু আমার আর সময় নেই, 9টা বাজে। চোখের নিমেষে বিজয়ার মুখের দীপ্তি নিভে গেল, কিন্তু নরেন তা লক্ষ্যও করল না। আমাকে এক্ষুনি বার হতে হবে, সেটা আনতে বলে দিন। এ শর্ত কি আপনার সঙ্গে হয়েছিল যে আপনি দয়া করে টাকা এনেছেন বলেই তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে? না, তা নয় সত্যি, কিন্তু আপনার তো ওতে দরকার নেই। নেই বলে কোনোদিন দরকার হবে না এ আপনাকে কে বলল? আমি বলছি, ও জিনিস আপনার কোনো কাজেই লাগবে না, অথচ আমার। তবে যে বিক্রি করবার সময় বলেছিলেন ওটা আমার অনেক উপকারে লাগবে। আমাকে ঠকিয়ে গেছেন বলে পাঠিয়েছিলাম বলে আপনি আবার রাগ করছেন। তখন একরকম কথা আর এখন একরকম কথা। দেখুন, তখন ভেবেছিলাম অমন জিনিসটা আপনি ব্যবহারে লাগাবেন, এরকম ফেলে রেখে দেবেন না।
আচ্ছা, আপনি তো জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন, এও কেন তাই মনে করুন না। আমি এ টাকার সুদও দিচ্ছি। কত সুদ দেবেন? যা ন্যায্য সুদ আমি তাই দিতেই রাজি আছি। আমি রাজি নই। কলকাতায় যাচাই করে দেখিয়েছি, ওটা অনায়াসে 400 টাকায় বিক্রি করতে পারি। বেশ, তাই করুন গে। আমার দরকার নেই। যে 200 টাকায় 400 টাকা চায় তাকে আমি কিছুই বলতে চাই না। বিজয়া মুখ নিচু করে প্রাণপণে হাসি দমন করে যখন মুখ তুলল, তখন কেবল এই লোকটি ছাড়া সংসারে আর কারো কাছে বোধহয় সে আত্মগোপন করতে পারত না। কিন্তু সেদিকে নরেনের দৃষ্টিই ছিল না। সে তীক্ষ্ণভাবে বলল, আপনি যে একটি শাইলক তা জানলে আমি আসতামই না। দেনার দায়ে যখন আপনার যথাসর্বস্ব আত্মসাৎ করে নিয়েছিলাম, তখনও ভাবেননি? না, কেননা তাতে আপনার হাত ছিল না। সে কাজ আপনার বাবা এবং আমার বাবা দুজনে করে গিয়েছিলেন। আমরা কেউ তার জন্য অপরাধী নই। আচ্ছা, আমি চললুম। খেয়ে যাবেন না? না, খাবার জন্য তো আসিনি। আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? এইবার তার ঠোঁটের কোণে হাসির রেখা ধরা পড়ে গেল। নরেন রাগে জ্বলে উঠল। আমি কি আপনার কাছে উপহাসের পাত্র? টাকা আপনার ঢের থাকতে পারে, কিন্তু সে জোরে ও অধিকার কারো জন্মায় না, জানবেন। আপনি একটু হিসেব করে কথা কইবেন। কথাটা বলেই নরেন লাঠি তুলে নিল। নইলে আপনার গায়ে জোর আছে এবং হাতে লাঠি আছে, এই তো? নরেন লাঠি ফেলে দিয়ে হতাশা ভরে চেয়ারটায় বসে পড়ল। ছি 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 ছি, আপনি যা মুখে আসছে তাই বলছেন। আমি আর আপনার সঙ্গে পারি নে। কিন্তু মনে থাকে যেন। কথাটা বলে বিজয়া আর নিজেকে সামলাতে না পেরে হাসি চাপতে চাপতে দ্রুত পায়ে চলে গেল। একা ঘরের মধ্যে নরেন হতবুদ্ধির মতো খানিকক্ষণ বসে থেকে অবশেষে তার লাঠিটা হাতে তুলে নিয়ে উঠে দাঁড়াতেই বিজয়া ঘরে ঢুকে বলল, আপনার জন্যই যখন আমার দেরি হয়ে গেল, তখন আপনারও চলে যাওয়া হবে না। আপনি হাত দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। কোথায় যেতে হবে হাত দেখতে? এখানে ভালো ডাক্তার নেই। আমাদের যিনি নতুন আচার্য হয়ে এসেছেন, তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আজ 2 দিন হলো তার ভারী জ্বর হয়েছে। চলুন, একবার দেখে আসবেন। আচ্ছা, চলুন। তবে একটু দাঁড়ান। সেই যে পরেশ ছেলেটি, আপনি তো চেনেন, তারও 3-4 দিন জ্বর। তার মাকে আনতে বলে দিয়েছি। কথা বলতে বলতেই পরেশের মা ছেলেকে এগিয়ে নিয়ে দরজার কাছে এসে দাঁড়ালো। ছেলের সমস্ত গায়ে ভয়ানক বেদনা বাবু। নাড়িটা দেখে একটু ওষুধ উষে যদি দিতেন। তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, হাওয়া টাওয়া লাগিও না, ওষুধ আমি লিখে দিচ্ছি। এই রকম কথায় মা একটু ক্ষুণ্ণই হলো। ছেলেকে নিয়ে এসে সেখান থেকে চলে গেল। তখন নরেন বিজয়ার বিস্মিত মুখের দিকে চেয়ে বলল, এদিকে ভারী বসন্ত হচ্ছে, একটু সাবধানে রাখতে বলে দেবেন। বসন্ত? বসন্ত হবে কেন? হবে কেন সে অনেক কথা, তবে আজও ভালো বোঝা যাবে না ঠিকই, কিন্তু কাল ওর পানে চাইলেই জানতে পারবেন। আমার মনে হচ্ছে আপনার আচার্যবাবুকেও আর দেখবার বিশেষ আবশ্যক নেই। তাঁর অসুখটাও খুব সম্ভব কাল পরশুই টের পাবেন। ভয়ে বিজয়ার সর্বাঙ্গ ঝিমঝিম করতে লাগল। সে অবশ নির্জীবের মতো চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে অস্ফুট কণ্ঠে বলল, আমারও নিশ্চয়ই বসন্ত হবে নরেনবাবু। আমারও কাল রাত্রে জ্বর হয়েছিল। আমারও গায়ে ভয়ানক ব্যথা। ব্যথা ভয়ানক নয়, ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়। বেশ তো, জ্বরই যদি একটু হয়ে থাকে তাতেই বাকি। আশেপাশে বসন্ত দেখা দিয়েছে বলেই যে গ্রামশুদ্ধ সকলেরই তাই হতে হবে তার কোনো মানে নেই। হলেই বা আমাকে দেখবে কে? আমার কে আছে? দেখবার লোক অনেক পাবেন সে ভাবনা নেই, কিন্তু আপনার কিচ্ছু হবে না। না হলেই ভালো। কিন্তু কাল রাতে আমার সত্যিই খুব জ্বর হয়েছিল। তবুও সকালবেলা জোর করে ঝেড়ে ফেলে দিয়ে দয়ালবাবুকে দেখতে যাচ্ছিল। এখনো আমার একটু একটু জ্বর রয়েছে, এই দেখুন। বিজয়া ডান হাত বাড়িয়ে দিল। নরেন কাছে গিয়ে তার কোমল শিথিল হাতখানি
নিজের শক্তিমান কঠিন হাতের মধ্যে টেনে নিয়ে মুহূর্তকাল পরেই ধীরে ধীরে নামিয়ে রাখল। আজ আর কিছু খাবেন না, চুপ করে শুয়ে থাকুন গে। কোনো ভয় নেই, কাল পরশু আবার আমি আসব। আপনার দয়া। বিজয়া চোখ বুজে চুপ করে রইল, কিন্তু কথাটা তীরের মতো গিয়ে নরেনের মনের মধ্যে বিঁধল। প্রত্যুত্তরে আর সে কোনো কথাই বলল না বটে, কিন্তু নীরবে লাঠিটি তুলে নিয়ে যখন ঘর থেকে বেরিয়ে গেল, তখন এই ভয়ার্ত রমণীর অসহায় মুখের দয়া ভিক্ষা তার বলিষ্ঠ পুরুষ চিত্তকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মথিত করে তুলল। পরদিন কাজের ভিড়ে কোনো মতেই সে কলকাতা ত্যাগ করতে পারল না, কিন্তু তার পরদিন বেলা 9টার মধ্যেই গ্রামে এসে উপস্থিত হল। বাড়িতে পা দিতেই কালীপদ তাড়াতাড়ি এসে বলল, মায়ের বড় ঝড় বাবু, আপনি একবার ওপরে চলুন। নরেন্দ্র বিজয়ার ঘরে এসে যখন উপস্থিত হল, তখন সে প্রবল জ্বরে বিছানায় ছটপট করছে। কে একজন প্রৌঢ়া নারী ঘোমটায় মুখ ঢেকে মাথার কাছে বসে পাখার বাতাস করছে, এবং অদূরে চৌকির উপর পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী মুখ ভয়ানক গম্ভীর করে বসে আছেন। দুজনের কারোরই মন যে ডাক্তারের আগমনে আশায় আর আনন্দে নেচে উঠল না, তা না বললেও চলে। বিলাসবিহারী ভূমিকার লেশমাত্র বাহুল্য না করে সোজা জিজ্ঞাসা করল, আপনি নাকি পরশু এসে বসন্তের ভয় দেখিয়ে গেছেন? কথাটা এত বড় মিথ্যা যে হঠাৎ কোনো জবাব দিতেই পারা যায় না, কিন্তু প্রশ্ন শুনে বিজয়া রক্তচক্ষু মেলে চাইল। প্রথমটা যেন সে ঠাহর করতে পারল না, তারপর দুহাত বাড়িয়ে বলল, আসুন। কাছে আর বসার কোনো জায়গা না থাকায় নরেন তাহার বিছানার একাংশে গিয়েই বসল। চোখের পলকে বিজয়া দুহাত দিয়ে সজোরে তার হাত চেপে ধরে বলল, কাল এলে তো আমার এত জ্বর হতো না। আমি সমস্ত দিন অথু পানি চেয়েছিলাম। নরেন ডাক্তার, তার বুঝতে দেরি হলো না যে প্রবল জ্বর উগ্র নেশার মতো অনেক আশ্চর্য কথা মানুষের ভেতর থেকে টেনে বের করে আনে, কিন্তু সুস্থ অবস্থায় তার অস্তিত্ব না মুখে না মনে কোথাও হয়তো থাকে না। কিন্তু অনতি দূরে বসে দুর্ভাগ্য পিতাপুত্রের মাথার চুল পর্যন্ত রাগে কণ্টকিত হয়ে উঠল। নরেন সহজ সান্ত্বনার স্বরে প্রসন্ন মুখে বলল, ভয় কি, জ্বর দুদিনেই ভালো হয়ে যাবে। তার হাতখানা বিজয়া একেবারে বুকের ওপর টেনে নিল। কিন্তু আমি ভালো না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না বলো? তুমি চলে গেলে হয়তো আমি আর বাঁচব না। জবাব দিতে গিয়ে নরেন মুখ তুলতেই দুজোড়া ভীষণ চোখের সাথে তার চোখাচোখি হয়ে গেল। দেখল একেবারে কাছে থাকা ভয়হীন শিকারের উপর লাফিয়ে পড়বার ঠিক আগে ক্ষুধিত বাঘ যেমন করে চেয়ে থাকে, ঠিক তেমনি দুই জ্বলন্ত চোখ মেলে বিলাসবিহারী তার দিকে চেয়ে আছে।